ওকে, গুড ইভিনিং সবাইকে আবারও। আশা করি আমাকে শুনতে পাচ্ছ সবাই। শোনা যাচ্ছে তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে জন কিটসের কবিতা, তার ভিতরে গতদিন আমরা শেষ করেছি ওড অন মেলানকলি। আশা করি সবাই কবিতাটা একটু রিভিশন দিয়েছ। আচ্ছা, আজকে আমরা নেক্সট যে কবিতাটি আছে সেটা শুরু করব। পরবর্তীটা হচ্ছে ওড অন আ গ্রেসিয়ান আর্ন, তাই তো? আজকে আমরা এটা পড়ব, ওড অন আ গ্রেসিয়ান আর্ন। আগামী ক্লাসে আমরা ওড টু নাইটেঙ্গেল পড়ব। তো ওড অন মেলানকলি, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে টেক্সট বা অন্য কিছুতে, কোনো জায়গায়? বলো, বিশেষ করে টেক্সটে কারো কোনো সমস্যা আছে কিনা বুঝতে, কোনো লাইন, কোনো ওয়ার্ড, কোনো সেন্স আছে কারো সমস্যা? সবাই একটু রিভিশন না দিয়েছো তো? হ্যাঁ, না স্যার, জি আমার স্যার। নেই। আচ্ছা, একটু পড়ে নিতে হবে। হ্যাঁ, একটু পড়ে নিবা। স্যার এগুলো ছোট পয়েম ছিল তো, আপনার ভিডিও ক্লাস দেখে অনেক আগে এগুলো পড়ে ফেলছিলাম। আচ্ছা, তো ভালো, ভেরি গুড। আচ্ছা, ওড অন সব থেকে ভালো লাগছে ওডনে নাইটিঙ্গেল, এটা সব থেকে বেটার লাগছে আমার কাছে, আর গ্রিসিয়ান আর্ন। হুম 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 আচ্ছা, ভেরি গুড। ওকে, তাহলে আমরা আজকে টা শুরু করি। গ্রেসিয়ান আর্ন কি জিনিস বলো? আর্ন কি, এই শব্দটা স্যার সম্পর্কে আমরা, একটা পাত্র, ছাই রাখার পাত্র। হ্যাঁ, শুধু স্যার ছাই রাখার, আসসালামু আলাইকুম। শুধু ছাই রাখার পাত্র বললে হবে না। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আর্ন বলতে শুধু ছাই রাখার পাত্র বললে হবে না কিন্তু, ঠিক আছে তো? না স্যার, মৃতদেহ পড়ানোর পর যে হ্যাঁ, ছাইটা এইটা থাকে, বলতে ওটা হবে, বোঝায়। ঠিক আছে তো? এই জায়গায় বলতে হবে যে আর, এটা বিশেষ করে, হ্যাঁ, যেটা একটা পাত্র তো অবশ্যই, কিন্তু স্পেশালি ওয়ান ইউজড ফর স্টোরিং দ্য অ্যাশেস অফ আ ক্রিমেটেড পারসন। হ্যাঁ, ক্রিমেটেড মানে কি? পোড়ানো মৃত চাই। হ্যাঁ, তাই তো, দাহ করার পর। এখানে ক্রিমেটেড মানে আমরা বুঝবো হচ্ছে দাহ। হ্যাঁ, সব দাহ করার পর যে ছাই হয়, সেই ছাইটা যে পাত্রে রাখা হয় তাকে আমরা আর্ন বলি, যেগুলো এই যে এরকম, ঠিক আছে তো? দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার। এখন এগুলো যদি আমরা একটু ডেকোরেটেড আর্ন দেখি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। স্যার হিন্দুইজম আর হচ্ছে গ্রিক মিথোলজির মধ্যে কিছুটা ম্যাচিং আছে, এদের কিছু কিছু কালচার। দেখো, এই যে আর্নের গায়ে কি সুন্দর করে ছবি তোলা, তাই না? এই যে ছবি অঙ্কন করা, হ্যাঁ, আছে না? এই যে দেখো, এই যে বিশেষ করে এই এই যে আর্নগুলো দেখো, এর গায়ে কি সুন্দর করে ছবি, হ্যাঁ, আঁকা আছে, ঠিক আছে তো? আর্ট অ্যান্ড ইমর্টালিটি। হুম তাহলে এখানে দেখানো হচ্ছে, দেখো এই যে কি সুন্দর করে ডিজাইন করা আছে। হ্যাঁ, এই যে যেমন বিশেষ করে এটা যদি আরেকটু খেয়াল করো, এই যে গায়ে কি সুন্দর একটা ইমেজ বা ছবি, হ্যাঁ, তোলা আছে। তো এটাও ঠিক এরকমই একটা আর্ন, একটা পাত্র, ঠিক আছে? দেখো, আমরা যদি একটু দেখি গ্রেসিয়ান আর্ন পিকচার, যদি আমরা একটু পিকচার দেখি তো এরকম পাওয়া যায় কিনা। এই যে এখানে যেমনটা দেওয়া হয়েছে, এই পিকচারটা আমরা একটু যদি খেয়াল করি, এই যে দেখো, দেখা যাচ্ছে এই যে ছবি আঁকা আছে, তাই না, গায়ে? হ্যাঁ, এর নাম কি দেখতে বলো, এ কবির নাম কি? হুম জন কিটস। জন জন কিটস। কিটস। হ্যাঁ, জন কিটস, তাই না? তো
তার বিষয়ে তো আমরা কিছুটা জেনেছি, হ্যাঁ, যে সে আসলে খুবই ডিপ্রেসড একজন মানুষ ছিলেন বিভিন্নভাবে, হ্যাঁ, ফ্যামিলি, নিজস্ব লাইফ, হ্যাঁ, এগুলো নিয়ে খুবই মানে ভুগছিলেন আর কি। হুম। তিনি তার দুঃখ কষ্টগুলোকে মানে কি বলবো যে গ্রহণ করবে না বাদ দিবে, হ্যাঁ। স্কেপিজম বলে একটা থিওরি আছে। স্কেপিজম বুঝো? হোয়াট ইজ স্কেপিজম? জি স্যার। কি জিনিস বলো? স্কেপিজম হচ্ছে কি স্কেপ করে থাকা, হ্যাঁ, মানে বর্তমান সমাজের যেগুলো সহ্যশীল নয়, গ্রহণযোগ্য মানে কি বলবো, সেগুলো থেকে নিজেকে এমন কোনো কাজে ব্যস্ত রাখা যা থেকে মনে হবে বাস্তবতা থেকে দূরে থাকা। হুম। যে জীবনটা খুব কঠিন, ভাল লাগে না কোনো কিছুতে, হ্যাঁ, তখন মনে হয় যেন যে এমন কোনো কাজে যদি ব্যস্ত থাকা যায় যাতে কি কি হয় বাস্তবতা থেকে একটু হলেও নিজেকে সরিয়ে রাখা যায়, এরকম বিষয়গুলো। মানে হয়তো কোনো খেলাধুলা, কোনো বিনোদন, হ্যাঁ, বা আমরা অনেক সময় কী করি যখন আর ভালো লাগে না প্রকৃতির মাঝে চলে যাই, তাই না? গিয়ে কোনো পুকুরের পাড়ে বসে থাকি, তাই না? বা হচ্ছে খোলা মাঠে বসে থাকি, দিয়ে কী করি তখন এই প্রকৃতির কথা ভাবতে থাকি, আশেপাশের কথা ভাবতে থাকি এবং কিছুক্ষণ হলেও নিজেকে বাস্তবতা থেকে একটু দূরে রাখার চেষ্টা করি, যে একা থাকার চেষ্টা করি আমরা, হ্যাঁ। তাই বলছি দেখ, escapism is just tendency to withdraw from reality and engage in activities that offer a temporary refuge from the challenges and unpleasant aspects of everyday life। মানে বাস্তব জীবনের যে চ্যালেঞ্জ, যে আনপ্লিজেন্ট ব্যাপারগুলো, সেগুলো থেকে একটু স্বস্তি পাওয়ার জন্য আমরা এমন কোনো কাজে ব্যস্ত রাখি নিজেদেরকে, সেই যে ব্যস্ত রাখার টেন্ডেন্সি বা প্রবণতা, এটাকে বলা হচ্ছে স্কেপিজম। তো স্কেপিস্ট একজন পয়েস্ট হিসাবে আমরা কিন্তু এই জন কিটসকে মেনলি পেয়ে থাকি, হ্যাঁ। দেখো, হোয়াট ইজ স্কেপিজম ইন লিটারেচার? দ্য অ্যাক্ট অফ ইউজিং ফিকশন, বিশেষ করে ইমাজিনারি কোনো ঘটনা। এখানে আমরা যে কয়টা কবিতা পাবো মোটামুটি, এই যে ওড অন আ গ্রেশন আর্ন, তারপর ওড টু নাইটেঙ্গেল, এই সবগুলোর ভিতরে আমরা এই ধরনের একটা আইডিয়া পাবো। তাহলে escapism in literature refers to the act of using fiction to temporarily leave behind the realities of everyday life, হ্যাঁ। তাহলে প্রাত্যহিক জীবনের যে বাস্তবতা, সেই বাস্তবতাগুলোকে পিছনে রাখা, অ্যান্ড ইমার্স ওয়ানসেলফ ইন আ ডিফারেন্ট ওয়ার্ল্ড, এবং এমন একটা ওয়ার্ল্ডে নিজেকে ব্যস্ত রাখা, অফেন ওয়ান দ্যাট ইজ মোর ফ্যান্টাস্টিক্যাল, এক্সাইটিং এবং কমফোর্টিং। মানে যে কাজ, তাই তো, যে কাজটা আমাকে আপাতত বাস্তব জীবনের যে দুঃখ কষ্ট, এগুলো কিছুক্ষণের জন্য ভুলিয়ে রাখবে। তাই বলছে, ইট ইজ আ ওয়ে ফর রিডার্স টু ফাইন্ড সোলাস, এন্টারটেনমেন্ট অর ডিস্ট্রাকশন ফ্রম স্ট্রেসেস, চ্যালেঞ্জেস অর দ্য পারচিভড মান্ডেননেস অফ দেয়ার ওন লাইফ। সেটা গল্প কাহিনীর মাধ্যমে হতে পারে, ওই যে বললাম খেলাধুলার মাধ্যমে হতে পারে, যে কোনো কাজের মাধ্যমে বাস্তবতাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করাটাই হচ্ছে এসকেপিজম, হ্যাঁ। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, দেখো, হু ইজ অ্যান escapist, দেখো, poet in, দেখো, রোমান্টিক লিটারেচার। যাক, রোমান্টিক এজে আমরা কাকে escapist poet বলি? দেখো তো কার নাম আসছে? জন কিটসের নাম। হ্যাঁ, দেখো, ইন রোমান্টিক লিটারেচার escapism refers to the tendency of some poets who seek refuge from the harsh realities of the world through imagination, beauty and idealized setting, often found in nature or in the past। সেটা প্রকৃতির মধ্যে হতে পারে অথবা অতীতের কোনো বিষয়ের মধ্যে হতে পারে। যেমন জন কিটস ইজ আ প্রাইম এক্সাম্পল, ইউজিং হিজ পোয়েট্রি টু এক্সপ্লোর ওয়ার্ল্ডস অফ বিউটি অ্যান্ড সেন্সুয়াস এক্সপিরিয়েন্স অ্যাজ আ মিনস অফ ট্রান্সেন্ডিং দ্য সাফারিং অ্যান্ড লিমিটেশন অফ দ্য মর্টাল ওয়ার্ল্ড। মানে এই মর্টাল ওয়ার্ল্ডের যে সাফারিং, সেগুলো থেকে নিজেকে দূরে রাখা। তাহলে হতে পারে সেটা পাস্টের কোনো ঘটনার ভিতর, হতে পারে নেচারের ভিতর। যেমন ওড টু নাইটেঙ্গেল, এটা নেচারের ভিতরে, তাই না? নেচারের মধ্যে, প্রকৃতির মধ্যে নিজেকে হারিয়ে ফেলা। আর এই যে ওড অন আ গ্রেশিয়ান আর্ন, এটা হচ্ছে কি অতীতের কোনো ঘটনার মধ্যে নিজেকে হারিয়ে ফেলা, দিয়ে নিজেকে বাস্তবতা থেকে কিছুক্ষণের জন্য দূরে রাখার চেষ্টা করাটাকে বোঝায়। কি কথাটা বুঝতে পেরেছো? বলো। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাই বলছি, দেখো, এটা মেনলি রোমান্টিক এজের একটা বৈশিষ্ট্য। স্কেপিজম হচ্ছে রোমান্টিক এজের একটা বৈশিষ্ট্য, যে রোমান্টিসিজম অ্যাজ দ্য লিটারি মুভমেন্ট এমফাসাইজড ইমোশন, ইমাজিনেশন অ্যান্ড ইন্ডিভিজুয়ালিজম ওভার রিজন অ্যান্ড অর্ডার। তাহলে স্কেপিজম থিওরিটা হচ্ছে কি একটা ইমাজিনারি ব্যাপার, হুইচ ওয়ার হলমার্কস অফ দ্য
enlightenment. This shift created a space for exploring themes of escapism as poet looks to find solace and inspiration beyond the constraints of the contemporary world. Keats, another escapist poet, John Keats, a prominent romantic poet, frequently employed escapist tendencies in his work. তার ওয়ার্কে তাকে দেখা যায় যে তিনি এসকেপিস্ট টেন্ডেন্সিগুলো দেখিয়েছেন, কিন্তু তিনি সরাসরি এসকেপিস্ট হতে পারেননি। পুনরায় আবার ফিরে এসেছেন। তিনি দেখাতে চেয়েছেন যে ওই সাময়িক কোনো কিছুর ভিতরে লুকিয়ে থেকে আমরা কিন্তু কী করতে পারবো না, এই বাস্তব জীবন থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবো না। In poems like Ode to Nightingale, he expresses desire to escape the pain and suffering of human existence by immersing himself in the Nightingale's world of beauty and song. অতএব নেচারকে তিনি ব্যবহার করেছেন, নেচার অ্যাজ আ স্পেস অফ escape. Romantic poets often found refuge in nature, viewing it as a source of solace, inspiration and the place to connect with a higher power or ideal state. Keats' Ode on a Grecian Urn is another example where he contemplates the idealized world. Depict on the urn as a timeless escape from the decay and mortality of the real world. দেখো একই কথা, ওড অন এ গ্রেশিয়ান আর্নেও দেখিয়েছেন, ওড টু নাইটিঙ্গেলও দেখিয়েছেন। কি দেখিয়েছেন? যে হোয়ার হি কন্টেম্পলেটস দ্য আইডিয়ালাইজ ওয়ার্ল্ড, যেন এই আমাদের এই বাস্তব ওয়ার্ল্ডের থেকে ওই আর্নের উপরে যে ডেপিক্টেড ওয়ার্ল্ডগুলো আছে সেই ওয়ার্ল্ডগুলো যেন আইডিয়ালাইজ ওয়ার্ল্ড, যেগুলো হচ্ছে কি অ্যাজ আ টাইমলেস স্কেপ ফ্রম দ্য ডিকে অ্যান্ড মর্টালিটি। কারণ কি এই যে আর্নের উপরে যে ছবিগুলো আঁকা আছে এই ছবিগুলো কি কখনো মুছে যাবে বলো? খোদাই করে যেগুলো আঁকা আছে, যেগুলো সারা জীবন থাকবে, অলওয়েজ থাকবে, আমাদের জীবন শেষ হয়ে যাবে কিন্তু এরা যেমন আছে তেমনই থাকবে, এদের কোনো দুঃখ কষ্ট নাই, এদের যৌবন কখনো শেষ হবে না, বুঝতে পারছো? এরা কখনো একজন আরেকজনের থেকে সেপারেট হবে না, ইত্যাদি কথা বলে দেখানো হয়েছে যে এরা খুব সুখী, এরা খুব ভালো। আর আমাদের বাস্তব জীবনে আমাদের কত অসুবিধা, রোগ শোক থেকে শুরু করে কত কিছু। অতএব তিনি দেখিয়েছেন কি যে বিয়ন্ড পিওর এসকেপিজম, যে হোয়াইল কিটস আর আদার রোমান্টিক পোয়েটস এনগেজড উইথ এসকেপিজম, তারা এসকেপিজম নিয়ে কাজ করছে। দেয়ার ওয়ার্ক অলসো ডেমনস্ট্রেট আ কমপ্লেক্স রিলেশনশিপ উইথ রিয়েলিটি, কিন্তু তারা পুরোপুরি এসকেপিস্ট হতে পারেনি, তাদের ওয়ার্কের ভিতরে রিয়েলিটি রয়েছে। কিটস ফর এক্সাম্পল ওয়াজ অ্যাওয়ার অফ দ্য লিমিটেশনস অফ এসকেপিজম, তিনি দেখিয়েছেন যে এসকেপিজম আমাকে কিছুক্ষণের জন্য স্বস্তি দিলে পুরোপুরি স্বস্তি দিতে পারে না। অফেন ব্রট হিজ পয়েটিক এক্সপ্রেশন ব্যাক টু কনফ্রন্ট দ্য রিয়েলিটিস অফ লাইফ অ্যান্ড ডেথ, কিন্তু তিনি আবার পুনরায় বাস্তবতায় ফিরে এসেছেন যে জীবন বাস্তব, অতএব বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নেই। তাই বলছে এসকেপিজম ইজ আ রিকারিং থিম ইন রোমান্টিক লিটারেচার, নট জাস্ট ইন পোয়েট্রি বাট অলসো ইন আদার ফর্মস লাইক নভেলও এগুলো আছে। ইট হাইলাইটস দ্য হিউম্যান ডিজায়ার টু ট্রান্সসেন্ড দ্য লিমিটেশন অফ এভরিডে লাইফ, এই একই কথা দেখো সব জায়গাতেই বলা হয়েছে। তার মানে এসকেপিজম মানে হচ্ছে যে জীবনের বাস্তবতা থেকে নিজেকে একটু লুকিয়ে রাখার জন্য কাল্পনিক জগতে হারিয়ে যাওয়া, ঠিক আছে তো? বিশেষ করে নেচার অথবা অতীতের কোনো ঘটনার মধ্যে নিজেকে কিছুক্ষণের জন্য হারিয়ে রাখা, তাই তো, লুকিয়ে রাখা। কিন্তু যেখান থেকে আমরা বেশি মানে কি পুনরায় ফিরে আসবো, আমরা যেখানে বেশিক্ষণ থাকতে পারবো না। কল্পনার জগতে কি বেশিক্ষণ থাকা যায় বলো? ক্ষুধা লাগলে ওই সব কল্পনা আর কেউ মানবে না। তো এই কবিতাটি তার মধ্যে একটি, আমরা এখন একটু পড়া শুরু করি। ওড অন আ গ্রেশিয়ান আর্নকে তিনি কিভাবে দেখিয়েছেন। আচ্ছা, তার আগে আমরা একটু ব্যাকগ্রাউন্ড ইয়াটা দেখে আসি যে দেখো এই যে আর্নটা দেখা যাচ্ছে না, এটা তিনি আসলে কিভাবে দেখলেন, কোথায় পেলেন সেটা দেখো। বলছে জন কিটস ওয়াজ ইন্সপায়ার্ড টু রাইট ওড অন আ গ্রেশিয়ান আর্ন আফটার ভিউইং ভেরিয়াস গ্রিক আর্টিফ্যাক্টস। আর্টিফ্যাক্টস মানে আমরা কি বুঝি বলো তো? আর্টিফ্যাক্টস কি? কলা স্যার, শিল্পকলা। যে আমরা জানি যে বিভিন্ন চিত্রকর্মকে বোঝায়, তাই না? দেখো আর্টিফ্যাক্ট বলতে অ্যান অবজেক্ট মেড বাই হিউম্যান, সেটা কাঠের হতে পারে। তারপর হচ্ছে ওই যে বিভিন্ন জাদুঘরে আমরা দেখি না, জাদুঘরে গেলে অতীতের বিভিন্ন ধরনের মূর্তি টুর্তি আছে, ঠিক আছে তো, বিভিন্ন পাত্র আছে, এইগুলোকে বোঝাতে ব্যবহার করা হয়। তা তিনি এটা দেখো ইনক্লুডিং দোজ অ্যাট দ্য ব্রিটিশ মিউজিয়াম, যে হোয়াইল দ্য পোয়েম ডাজন্ট স্পেসিফাই আ পার্টিকুলার আর্ন, হয়তো এখানে কোন আর্নের কথা তিনি বলছেন সেটা আমাদের কাছে স্পেসিফাই না। হি স্টাডিড দ্য এলজিন মার্ভেলস অ্যান্ড আদার অ্যানশিয়েন্ট ভেজেস, যেটা এখানে দেখানো হচ্ছে, অ্যান্ড ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই এনগ্রেভিংস লাইক দ্য সসিভিওস ভেজেস,
মানে এখানে যে ভেজটা একটা দেখানো হয়েছে সেটা দেখলে বুঝতে পারবা। এই যে এরকম পাত্র যার গায়ে ছবিটা আঁকা আছে, এই পাত্রটায় বেশ ছবিটা সুন্দর করে দেওয়া আছে। আমরা যদি একটু খেয়াল করি, বাবা ছোট হয়ে গেল, দেখা যাচ্ছে কিছুটা হলেও। দেখো জি স্যার। এটা মনে করো গাছ, গাছের নিচে একজন বাঁশি বাজাচ্ছে, প্রেমিক প্রেমিকা কথা বলতেছে, এখানে বিভিন্ন অনেকগুলো ইমেজ এখানে মিলে থাকবে। তার ভিতরে হয়তো এক প্রান্ত আমরা দেখতে পাচ্ছি মাত্র, বাকি প্রান্ত দেখা যাচ্ছে না। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে তো আর্ন মানে ওই যে পাত্রটা বুঝাচ্ছে স্যার, গ্রেসিয়ান মানে কি বোঝাচ্ছে এখানে? গ্রিক, এই যে বলা হলো গ্রিক, গ্রেস, ও গ্রিস আচ্ছা। বলে না, গ্রিস, গ্রিকের, জি স্যার। গ্রিক তো হচ্ছে কি তাদের, গ্রিস হচ্ছে কি একটা দেশের নাম তাই না, আর গ্রিক হচ্ছে জি তার জাতির নাম। তো সেই হিসাবে গ্রিক থেকে গ্রিস আসছে, আর গ্রিস থেকে গ্রেসিয়ান আসছে, ঠিক আছে তো। জি স্যার। আচ্ছা, তাই দেখো এখানে বলছে কিটস frequently visited the British Museum where he encountered Greek sculpture and artifacts including the Elgin marbles. এগুলো হচ্ছে তিনি দেখেছেন। These are a collection of classical Greek marble sculptures that were originally part of the Parthenon, এটা জায়গার নাম গ্রিক কালচারের, and buildings and other buildings on Acropolis in Athens। হ্যাঁ, এখানে হয়তো বা এরকম কোনো একটা পাত্র তিনি দেখেই দেখার পর আশ্চর্য হয়েছিলেন যে এই যে মানুষগুলো আমি দেখতেছি সে কবে থেকে, হ্যাঁ এই মানুষগুলো এরকমই আছে। হ্যাঁ, হয়তো সেটা হয়তো হাজার হাজার বছর আগে এই পাত্রটা তৈরি করা হয়েছিল। সেই পাত্রের গায়ে যে ছবিগুলো আছে, এই ছবিগুলো কিন্তু ইনট্যাক্ট অবস্থায় আছে, কোনো পরিবর্তন হয়নি, এরকম কথা বলবে। দেখো প্রথমে শুরু এইভাবেই, দাও, দাও বলতে কাকে বোঝানো হচ্ছে বলো তো, দাওটাকে। আর্নটা কি? বোঝায়। আর্ন। তো দেখি কাকে বোঝাচ্ছে। দাও স্টিল আনরাভিস ব্রাইড অফ কোয়াইটনেস। ব্রাইড মানে কি? নববধূ। হ্যাঁ নববধূ। তুমি কার নববধূ? কোয়াইটনেসের, নীরবতার। কারণ তুমি নীরব অবস্থায় এখানে পড়ে আছো, তাই তোমাকে বলা হচ্ছে কি দেখো স্টিল আনরাভিস ব্রাইড মানে কি বিয়ে হয়েছে কিন্তু এখনো র্যাভিসড হয়নি, মানে কি বুঝতে পারছো? ম্যারিড বাট ডু নট হ্যাভ ফিজিক্যাল রিলেশন। হ্যাঁ, তাই বলছে দাও স্টিল আনরাভিস ব্রাইড অফ কোয়াইটনেস। তুমি কোয়াইটনেসের ব্রাইড বাট ইউ আর স্টিল আনরাভিস, তোমাকে কেউ স্পর্শ করতে পারেনি, তুমি এখনো নিখুঁত আছো, তুমি এখনো পিওর আছো। আরেকটা কি কি বলতেছে, প্রথমে বললো ব্রাইড, তার বলছে দাও ফস্টার চাইল্ড, তারপর বলছে ফস্টার চাইল্ড কার? অফ সাইলেন্স অ্যান্ড স্লো টাইম। নীরবতা এবং স্লো টাইম মিলে তোমার জন্ম, মানে তোমাকে লালন পালন করা হয়েছে, তুমি হচ্ছে ফস্টার চাইল্ড। ফস্টার চাইল্ড বুঝো? ফস্টার জি চাইল্ড স্যার। জি স্যার। পিতা পালিত সন্তান নাকি? হ্যাঁ, পালিত। জি স্যার। পালিত সন্তান। ফস্টার প্যারেন্ট মানে হচ্ছে পালক পিতা বা মাতা, যারা অরিজিনাল বায়োলজিক্যাল প্যারেন্ট নয়। তা তুমি হচ্ছ সাইলেন্স এবং স্লো টাইমের ফস্টার চাইল্ড। সাইলেন্স কেন? কারণ তুমি তো এই যে মিউজিয়ামে পড়ে আছো এখানে নীরবে শান্তভাবে। আর স্লো টাইম মানে কি? তুমি তো কখনো বুড়ো হচ্ছ না, তুমি একই রকম আছো, তো তোমার কাছে সময় স্লো যায়, ঠিক আছে তো। আর আমরা দেখো এই যে সেদিন জন্ম হলো, আর কদিন পর মারা যাওয়ার জন্য ভাবতেছি, কিন্তু তোমার ক্ষেত্রে টাইম যেন চলেই না, তুমি এখনও সেরকমই আছো, তুমি এখনও ইয়ং আছো, তোমার কিচ্ছু হয়নি, তাই ঠিক আছে। এবং তোমাকে কি করেছে, যত্ন করে রেখে দিয়েছে এই সাইলেন্স এবং স্লো টাইম। তাহলে আর্নকে দুইটা জিনিস বলে টার্ম করা হলো। প্রথমটা কি বলা হলো? আনরাভিস ব্রাইড, আরটা হলো কি? ফস্টার চাইল্ড, ঠিক আছে তো। জি স্যার। আচ্ছা, জন কিটসকে আমরা আরেকটা কবি বলে চিনি, বলো তো কি কি কবি বলে আমরা চিনি জন কিটসকে? সেন্সুয়াস, পয়েট অফ বিউটি, Point of পয়েট অফ sensuousness, point of beauty. হ্যাঁ, তারপরে এসকেপিস্ট পয়েট, এটাকে নামে আমরা চিনি, ঠিক আছে তো। তো এখানেও দেখো সেন্সুয়াসনেস একটা বিষয় আছে কি, টাচ, হ্যাঁ, যে আনরাভিস মানে কি টাচের ব্যাপার আছে এখানে। তা বলছে সিলভিয়ান হিস্ট্রিয়ান। সিলভিয়ান হিস্ট্রিয়ান কারা? হু আর দ্য সিলভিয়ান হিস্ট্রিয়ান? ফরেস্ট। আরণ্যক মানে ঐতিহাসিক যারা মানে বনের হ্যাঁ, ঐতিহাসিক তাদেরকে বলছে কি দ্য সিলভিয়ান হিস্ট্রিয়ান রেফার্স টু দ্য আর্ন ইটসেলফ, ঠিক আছে তো। কারণ কি দেখো এখানে বলছে কি কিটস ইউজেস দিস ফ্রেজ টু ডিসক্রাইব হাউ দ্য আর্ন উইথ ইটস কার্ভ সিন অফ নেচার অ্যান্ড রাস্টিক লাইফ অ্যাক্টস অ্যাজ আ স্টোরি টেলার। তাহলে এটাই জানো, নিজেই জানো হিস্ট্রিয়ান, হ্যাঁ এটাই জানো হিস্ট্রিয়ান। সিলভিয়ান কি বলতেছে দেখো, সিলভিয়ান সিগনিফাইজ আ কানেকশন টু দ্য উডস অর ফরেস্ট এমফেসাইজিং দ্য আর্নস ডেপিকশন অফ নেচার অ্যান্ড রাস্টিক সিন। মানে এখানে যে সিনগুলো তৈরি করা হয়েছে
সেগুলোকে সিলভিয়ান বলা হচ্ছে। আর হিস্ট্রিয়ান বলতে আমরা বুঝি যে হিস্ট্রি তুলে ধরে, তাই না? তাহলে হিস্ট্রি তুলে ধরে। তো এখন নিশ্চয়ই যেখানে যেখানে ছবি আঁকা আছে, যেগুলো আছে, এগুলো এরাই কি করছে, রেকর্ড করে রাখছে, ইতিহাসের মতো করে আমাদের সামনে তুলে ধরছে। তাই বলছে ওয়ার্ড হিস্ট্রিয়ানস হাইলাইটস দ্য আর্নস রোল ইন রেকর্ডিং অ্যান্ড কমিউনিকেটিং হিস্ট্রিক্যাল ন্যারেটিভস। ঠিক আছে? তো তাহলে সিলভিয়ান বলতে আমরা বুঝবো হচ্ছে পাস্টোরাল কোনো কিছু, ন্যাচারাল ইমেজারিকে বোঝাবো। তবে দেখো, দিস ওয়ার্ড ইভোক ইমেজেস অফ ন্যাচারাল ওয়ার্ল্ড, পার্টিকুলারলি ফরেস্ট আর উডল্যান্ড, সাজেস্টিং দ্যাট দ্য আর্নস ইমেজারি ইজ রুটেড ইন নেচার। আর হিস্ট্রিয়ান মানে তো আমরা জানি যে হচ্ছে কোনো গল্প কাহিনী তুলে ধরে। কিটসের ক্ষেত্রে হচ্ছে কিটস সিজ দ্য আর্ন অ্যাজ আ পাওয়ারফুল অ্যান্ড ইউনিক ফর্ম অফ হিস্ট্রিক্যাল রেকর্ড, capable of capturing and conveying the spirit of ancient Greece through its visual art. হ্যাঁ, he contrasts this with human written historical accounts. তার মানে কি বলছে কি যে সিলভিয়ান হিস্ট্রিয়ানস, মানে সিলভিয়ান হিস্ট্রিয়ান বলে কাকে সম্বোধন করা হচ্ছে? এটা কিন্তু একটা অ্যাড্রেস। কাকে অ্যাড্রেস করা হচ্ছে বলো তো? বলছে হু কান্স দাও এক্সপ্রেস আ ফ্লাওয়ারি টেল মোর সুইটলি দ্যান আওয়ার রাইম। তার মানে তুমি হচ্ছ হিস্ট্রিয়ান, তুমি পারো। হু মানে কি যে তুমি কি করতে পারো? কান্স এক্সপ্রেস, ক্যান মানে কি পারো, এক্সপ্রেস করতে পারো। কি এক্সপ্রেস করতে পারো? ফ্লাওয়ারি টেল মানে কি খুব সুন্দর গল্প তুমি বলতে পারো। মোর সুইটলি, দেখো তুমি গল্পগুলোকে খুব সুইটলি বলতে পারো দেন আওয়ার রাইম, আমাদের কবিতার থেকেও। আমরা যে গল্প লিখি, কবিতা লিখি, এই কবিতা গল্পর থেকে তোমার গায়ে যে খোদাই করা গল্পগুলো, এই গল্পগুলো বরং আরও সুইটলি রিপ্রেজেন্টেড হয়। আমাদের কবিতাও অত সুন্দর করে এই গল্পগুলোকে তুলে ধরতে পারে না। তুমি জানো একটা হিস্ট্রিয়ানের মতো, হ্যাঁ, যে তুমি কি করতে পারো, এই তোমার এই ছবিগুলো দিয়ে, তোমার এই ইমেজগুলো দিয়ে তুমি সুন্দর সুন্দর গল্প কিন্তু রিপ্রেজেন্ট করতে পারো। এই কথা বুঝতে পেরেছ? তার বলছে হোয়াট, এবার বলা হচ্ছে কি কি কাহিনীগুলো আছে দেখো। বলছে হোয়াট লিপ ফ্রিঞ্জ লেজেন্ড হর্নস অ্যাবাউট দ্য শেপ। বলছে কি এই যে লিপ ফ্রিঞ্জ কেন বলা হচ্ছে? ফ্রিঞ্জ মানে বুঝো তো, এই যে দেখো এখানে ক্লিয়ার না, মনে করো ফ্রিঞ্জ মানে হচ্ছে কিনার বা ধার বোঝে, ঠিক আছে তো, কিনারা বা ডেকোরেটেড বর্ডার। হ্যাঁ, যার বর্ডারে কি থাকে, এই যে এই বর্ডারগুলো মনে করো হচ্ছে পাতা দিয়ে সুন্দর করে পাতা 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 করা। বিভিন্ন দেখো তৎকালীন সময়ে, বিশেষ করে কখনো পাহাড়পুর গেছো, পাহাড়পুর বা মহাস্থানগড়ে গেছো, হ্যাঁ, জি স্যার, বিল্ডিংগুলো কি করে থাকে দেখবা যে বিল্ডিংগুলোতে ওই তৎকালীন সময়ে বিভিন্ন মূর্তি দিয়ে ডেকোরেট করা চারিপাশে, হ্যাঁ, ঠিক আছে তো, মাটির তৈরি ওই টালির মতো জিনিস, ওইগুলো বসিয়ে চারিপাশে কি করা হয়েছে, ডেকোরেট করা হয়েছে। গরু, মূর্তি, মহিলা, তারপরে পুরুষের বিভিন্ন ছবি, হ্যাঁ, এই ছবি ইমেজগুলোকে ক্রিয়েট করে তারা টাইলসের মতো করে কি করছে, পুরো যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটাকে কি করে রাখছে, ডেকোরেট করে রাখছে। তো এখানেও হয়তো এই যে পাত্রটা আছে, এই পাত্রের এই যেগুলো, এগুলো হচ্ছে লিফ, মানে পাতা দিয়ে ফ্রিঞ্জ করা, সুন্দর করে ডেকোরেটেড করা, এই অংশ এই অংশ, হ্যাঁ। তাই বলছে তোমার এই লিফ ফ্রিঞ্জড যে, তাহলে পাতা দিয়ে কি করা আছে, ফ্রিঞ্জ করা এই যে লেজেন্ডগুলো, লেজেন্ড মানে কি কাহিনী, মানে গল্প, মানে এখানে যে ছবিগুলো আছে সেগুলোকে কবি লেজেন্ড বলছে। লেজেন্ড মানে কি বলো তো? লেজেন্ড বলতে কি বুঝি আমরা? বুঝতে পারিনি, একজন বললে ভালো হতো। কিংবদন্তি। কিংবদন্তি কি বাংলা? স্যার এনশিয়েন্ট যেগুলো স্যার লেজেন্ড বলা হয় আর কি। হ্যাঁ, লেজেন্ড মানে হচ্ছে লোকমুখে প্রচলিত গল্প, হ্যাঁ, লোকমুখে প্রচলিত গল্প, মূল কথা হলো এটা, ঠিক আছে তো। দেখো, আর ট্রেডিশনাল স্টোরি সামটাইমস পপুলারলি রিগার্ডেড অ্যাজ আ হিস্ট্রিক্যাল বাট নট অথেন্টিক, যেমন দ্য লিজেন্ড অফ কিং আর্থার, যেটা আমরা তো হিস্ট্রিতে পড়েছি, ঠিক আছে তো। হ্যাঁ, অথবা আমরা কোনো ফেমাস ওয়েল নন পার্সনকে লেজেন্ড বলে থাকি, কিন্তু এইখানে লেজেন্ড মানে আমরা বুঝবো হিস্ট্রিক্যালি পপুলার কোনো স্টোরিকে বোঝায়, গল্প কাহিনীকে বোঝায়। তো এখানেও বলা হচ্ছে তোমার গায়ে যে লিজেন্ডগুলো আছে, এই যে হর্নস অ্যাবাউট দ্য শেপ মানে কি, তোমার শেপ মানে কি, তোমার যে আকৃতি, চারিদিকে, হ্যাঁ, চারিদিকে আকৃতির চারিপাশে, অ্যাবাউট মানে চারিপাশে, হ্যাঁ, তোমার শেপের চারিপাশে এই যে লেজেন্ডগুলো আছে, এগুলো কিসের লেজেন্ড? হোয়াট লেজেন্ড মানে কি, হোয়াট মানে কিসের এই গল্প, এগুলো কাদের ছবি, এগুলো কারা এরা, এরকম একটা প্রশ্ন। এরা কি কোনো ডেইটিস, এরা কি কোনো দেবদেবী, নাকি এরা কোনো মর্টালস, নাকি এরা কোনো মানুষ? তাই তো, ওই যে বললাম না যে যখন পাহাড়পুর গেছো বা মহাস্থানগড়ে গেছো,
সেখানে দেখবা যে ওই জাদুঘরে ওই কিছু কিছু মূর্তি রাখা আছে, স্ট্যাচু রাখা আছে, যেগুলো হচ্ছে মার্বেল পাথর দিয়ে তৈরি বা হচ্ছে ব্রোঞ্জের তৈরি, আছে না? হ্যাঁ, জি স্যার। তাহলে ওই যে মেয়ে মেয়ে বা দেবী বা দেবতার যে ছবি, ওগুলো আসলে কি দেবদেবী, ডেইটি, নাকি কোনো মোর্টালস, কোনো মানুষের ছবি? তা বলো, এগুলো প্রশ্ন, কবি প্রশ্ন করছে, এগুলো কাদের শেপ? হ্যাঁ, এগুলো কি ডেইটির শেপ নাকি মর্টাল শেপ, অথবা অর বোথ অফ, মানে অর অফ বোথ, নাকি কোনো মর্টাল বা ডেইটি উভয়ের গল্প এগুলো? তারপরে জায়গার কথা বলছি, কি এইগুলো কোন জায়গায়? এটা কি টেম্প অর দ্য ডেল অফ আর্কেডিয়া? কোন জায়গায় এগুলো? এই ছবিগুলো কোথাকার? দেখো এখানে বলছে মানে গ্রিক মিথোলজিক্যাল কিছু স্টোরি এখানে আনা হয়েছে, কারণ মিথোলজি মানেই কোন দেশকে বোঝায় বলো? মিথোলজির উৎস কোন দেশ? স্যার গ্রিক স্যার। গ্রিস আর রোম, নাকি? Greek and Roman. হ্যাঁ, গ্রিস আর রোম হচ্ছে এদের জায়গা। তাই এখানে টেম্প বা ডেল অফ আর্কেডিয়া বলতে কি বোঝানো হচ্ছে? এগুলো হচ্ছে ওই গ্রিসের অ্যানশিয়েন্ট কোনো প্লেস, তাই তো, যে জায়গাটাকে, স্যার গ্রিকের হেভেন কে বুঝাইছে হয়তোবা। হ্যাঁ বলো। গ্রিক মিথোলজির মানে অ্যাকর্ডিং টু গ্রিক মিথোলজি এটাকে মনে হয় হেভেন বুঝাইছে, ওই যে আর্কেডিয়া এটাকে। হ্যাঁ হ্যাঁ, তারপর দেখো টেম্প হচ্ছে কি, দেখো টেম্প রেফার্স টু দ্য ভ্যালি অফ টেম্প, আ ভ্যালি ইন গ্রিস নন ফর ইটস বিউটি। ঠিক আছে তো? দেখো টেম্প যদি আমরা একটু দেখি কেমন দেখতে জায়গাটা, এই যে এরকম একটা জায়গা, ঠিক আছে তো? ম্যাপে যেটা আমরা দেখতে পাবো, এইখানে অনেক ইমেজ আছে, যদি আমরা ইমেজারিগুলো দেখি, দেখো এই যে পাহাড় পর্বত, এখন অবশ্য আধুনিক হয়ে গেছে, কিন্তু তৎকালীন সময়ে হয়তো আরও আকর্ষণীয় ছিল, মানুষের হয়তো পদচারণা কম ছিল। হ্যাঁ, এই যে ভ্যালি অফ টেম্প, হ্যাঁ, এই জায়গাটাকে বোঝাচ্ছে। যেটা কি এরকম কোনো টেম্প কোনো জায়গা, অথবা আর কি আর্ট হচ্ছে আর্কেডি, তাই তো? আর্কেডিয়া বোঝাচ্ছে ওয়াজ আ রিজিয়ন ইন গ্রিস ইমাজিনড অ্যাজ আ রাস্টিক প্যারাডাইস। রাস্টিক প্যারাডাইস মানে এখানে বোঝানো হচ্ছে এটা স্বর্গ বলতে বোঝানো হচ্ছে না, কিন্তু ন্যাচারাল সেটিংটা এত সুন্দর যে স্বর্গের মতো মনে হয়। ঠিক আছে তো? তাই রাস্টিক, তাই তো, প্যারাডাইস বলা হচ্ছে, মানে কোনো ন্যাচারাল সেটিংকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এই যে দেখো, হ্যাঁ, ন্যাচারাল কোনো প্লেসকে বোঝানো হচ্ছে যেটা আসলে একদম স্বর্গের মতো দেখতে। এগুলো যদি অঙ্কন করা, এই যে এগুলো, হ্যাঁ, এই জায়গাগুলো, তো এই, বুঝাচ্ছি। হ্যাঁ, তার মানে কি এইগুলো তৎকালীন সময়ে সাহিত্যকর্মে খুবই এসেছে, এবং কবি সেগুলোর রেফারেন্স এখানে তিনি দেওয়ার চেষ্টা করেছেন। যে এইগুলো কি তাহলে টেম্পের, নাকি ওই যে আর্কেডির ডেল বা উপত্যকার, কোথাকার জায়গা এগুলো? এরা কি মানুষ নাকি দেবতা? কাদের শেপ? অথবা হোয়াট মেন আর গড আস দিস? এগুলো কি প্রথমে বলো কি ডেইটিজ আর মর্টালস, দেব, এবার আবার বলছে মর্টাল মানে কি মেন, এরা কি মানুষের ছবি নাকি কোনো দেবতার ছবি? হোয়াট মেইডেন্স লোথ, এই যে দেখো এখানে কোনো মেইডেন আছে, মেইডেনকে হয়তো কোনো স্যার ছবি আছে, অবিবাহিত নারী। হ্যাঁ, দেখা যাচ্ছে। লোথ মানে কি, মানে একটা কারো প্রতি বিতৃষ্ণা পোষণ করা, বিদ্বেষ পোষণ করা। কেউ হয়তো দেখো, হ্যাঁ, কোনো পুরুষ, তাই তো, বা কোনো ছেলে হয়তো কিছু মেইডেনদেরকে কিছু বলতে চাচ্ছে, আর মেয়েরা তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই বলছে হোয়াট মেইডেন্স লোথ অর হোয়াট ম্যাড পারসুট। ঠিক আছে তো? তাহলে মেইডেনটা পালাচ্ছে আর ম্যানগুলো পারসুট করতেছে, তাদের পিছন পিছন দৌড়াচ্ছে। অ্যান্ড হোয়াট স্ট্রাগল টু স্কেপ, আর মেইডেনগুলো তাদেরকে স্কেপ করার চেষ্টা করছে, হ্যাঁ, মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই হচ্ছে প্রশ্ন যে মেইডেনরা কী বা লোধ করছে, ম্যানগুলো কী বা পারসুট করছে। পারসুট করা মানে কি, হ্যাঁ, পিছনে ছোটা। আর এরাই বা এদেরকে এড়িয়ে যাওয়ার জন্য স্ট্রাগল করছে কেন এত? ঠিক আছে তো? এরাই বা এদেরকে স্ট্রাগল করছে কিসের জন্য? এসকেপ করার জন্য। কি তাহলে এদের ভিতর রিলেশনশিপটা কি? এরা কারা? মানে প্রশ্ন, এতগুলো ইমেজ ওই পাত্রের উপরে দেখে, গায়ে দেখে কবি ওদেরকে নিয়ে ভাবছেন, আর ওই পাত্রটাকে প্রশ্ন করছে এদের কাদের ছবি, তুমি কি জানো এদেরকে? হোয়াট পাইপস অ্যান্ড টিম্বলস, বলছে এই যে দেখো এখানে একজন বাঁশি বাজাচ্ছে, হ্যাঁ, এই বাঁশি কিসের বাঁশি? ঠিক আছে তো? টিম্বলস কি জিনিস? ছোট ঢোল। এক প্রকার বাদ্যযন্ত্র বা বাঁশি। হ্যাঁ, বাঁশি টাইপের। হ্যাঁ, আমরা যেমন বাঁশের বাঁশি দেখি নাকি মানুষ বাজায়, তাই বলছে এগুলো কি? হ্যাঁ, দেখো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তাহলে আমরা যদি একটু ইমেজ দেখি এরকমটা দেখা যায় কিনা, এই যে এরকম ছোট টিম, এই এই জায়গায় ছবি এখানে দেখানো হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের বাঁশি আছে। হ্যাঁ, তো তার ভিতরে এক ধরনের বাঁশি হয়তো এগুলো দেখাচ্ছে। পাইপ মানে তো আমরা জানি বাঁশের তৈরি বাঁশি। অ্যান্ড হোয়াট ওয়াইল্ড এক্সট্যাসি, এবং কি খুশি সবাই,
কিন্তু এত খুশি কেন, এত উচ্ছ্বাস কিসের? মানে কবি এতগুলো প্রশ্ন করেছেন, তাহলে কয়টা কোশ্চেন করেছে এখানে বলো? কয়টা কোশ্চেন? একটা, দুইটা, সাতটা। তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এই প্রশ্নগুলো দিয়েই আমরা বুঝতে পেরেছি কি কি ইমেজ থাকতে পারে। কেউ হয়তো বাঁশি বাজাচ্ছে বা টিম্ব্রেল বাজাচ্ছে, কেউ হয়তো খুব উচ্ছ্বসিতভাবে নাচানাচি করতেছে, কেউ হয়তো কাউকে মানে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, কেউ কাউকে ধরার চেষ্টা করতেছে। হ্যাঁ, এবং এরা কি মানুষ নাকি দেবতা, এই নিয়ে প্রশ্ন, যে এরা কারা, কবি এরা কেন প্রশ্ন করছে, পরের ফ্রেজে আমরা বুঝতে পারবো। তাই বলছে দেখো, এই যে সুইট বাঁশি বাজাচ্ছে একজন, তাই না, পাইপ বাজাচ্ছে একজন, হয়তো ঢোল বাজাচ্ছে, বলতেছে যে আমরা তো অনেক মিউজিক শুনেছি, বলছে হার্ড মেলোডিজ আর সুইট, কিন্তু এই যে এই আর্নের গায়ে যে ছবি আছে, এখানে যে বাঁশি বাজাচ্ছে, ওই বাঁশির সাউন্ড কি আমরা শুনতে পাচ্ছি? বলো তো, শোনা যায়? না শুনতে পাইলেও কল্পনায় হয়তো আমরা বুঝতে পারছি যে বাঁশির সুর মনে খুব মধুর হয়েছে। হ্যাঁ, তাই বলছে দেখো হার্ড মেলোডিজ আর সুইট, আমরা যখন কোনো সুর শুনি, কোনো মেলোডি শুনি, তখন সেটা অবশ্যই সুইট হয়, কিন্তু বাট দোজ আনহার্ড, কিন্তু যেগুলো ফিজিক্যাল ইয়ার দিয়ে না, ইমাজিনেশন দিয়ে শুনি, সেগুলো কিন্তু আরও সুইটার হয়। কল্পনায় সব কিছু কেমন হয় বলো? কল্পনায় সুন্দর বেশি নাকি বাস্তবতার থেকে? হ্যাঁ, কল্পনাতেই সুন্দর বেশি বাস্তবতার চেয়ে। আমরা যখন কোনো কিছু পাওয়ার আশা করি, তখন কল্পনায় অনেক কিছু করে ভাবি, অনেক কিছু ভাবি, এবং এমন পর্যায়ে নিয়ে গিয়ে ভাবি মনে হবে যেন এটা মনে হয় পৃথিবীর মধ্যে সেরা। ঠিক আছে তো? কিন্তু বাস্তবতায় গেলে তখন আমরা বুঝি এটা এরকম। তাহলে কল্পনার দেখো ইমাজিনেশন পাওয়ারকে কিন্তু তিনি তুলে ধরলেন যে দোজ আনহার্ড আর সুইটার। সুতরাং দেয়ারফর সফট পাইপস প্লে অন, অর্থাৎ এই যে পাইপ, মানে পাইপকে বলছে বা যে বাঁশি বাজে তাকে বলছে, তুমি তোমার বাঁশি বাজিয়ে যাও, আমরা শুনতে পাই আর না পাই, তুমি তোমার বাঁশি তুমি বাজাও, পাইপ তুমি বাজতে থাকো। কারণ বলছে নট টু দ্য সেন্সুয়াল ইয়ার, হয়তো আমাদের ফিজিক্যাল বা সেন্সুয়াল ইয়ার দিয়ে নয়, বাট মোর এন্ডেয়ার্ড, কিন্তু তার থেকে আরও গভীরে তোমার মিউজিক হয়তো আমরা শুনছি। অতএব তুমি কি করো, পাইপ টু দ্য স্পিরিট ডেইটিস অফ নো টোন। হ্যাঁ, তুমি তোমার যে স্পিরিট আছে, সেই স্পিরিট যে ডেইটি আছে, ডিটিস মানে কি, স্পিরিট ডিটিস, স্যার এটা হচ্ছে স্পিরিচুয়াল এঞ্জেল। হ্যাঁ, যে তাদের কাছে অফ নো টোন, দেখো তাদেরকে বলছে কি তুমি তাদের কাছে কি করো, বাজাও, পাইপ বাজাও, মানে বাঁশি বাজাও, তাদেরকে তুমি আনন্দ দাও। হয়তো এর ভিতরে কোনো টোন নেই, তাই তো, বা কোনো সুর নেই, কিন্তু তারপরও তারা হয়তো তাদের কিসের ইমাজিনেটিভ ইয়ার দিয়ে, তাই তো, মনের যে চোখ, সেই মানে মনের যে কান, হৃদয়ের যে কান, সেটা দিয়ে আরও গভীরে, আরও প্রিয়ভাবে, তাই তো, আরও আনন্দের সহিত তারা হয়তো এগুলোকে গ্রহণ করবে। মানে কবি আমাদের ফিজিক্যাল ব্যাপারকে তিনি সীমাবদ্ধ ভাবলেন, তাই তো, যে আওয়ার ফিজিক ইজ লিমিটেড, ইট হ্যাজ নট সো ডিপ পাওয়ার টু এনজয় দ্য আনহার্ড, তাই তো, আনহার্ড কোনো কিছুকে হয়তো আমাদের ফিজিক্যালি আর বুঝতে পারে না, কিন্তু আমাদের, তাই তো, যে ইমাজিনেটিভ, আমাদের যে সেন্স, মানে কি বলবো, কাল্পনিক জগতে, এটা আমাদেরকে আরও বেশি প্রিয় করে তোলে। তাহলে প্রথমে কাকে বলা হলো, কার সাথে টার্ন করলেন? প্রথমে যে পাইপার বা পাইপকে তিনি সম্বোধন করলেন, তাই না? দেখো তো এখানে তিনি বলেছেন পাইপকে, সফট পাইপস, তাহলে তিনি সম্বোধন করছে কাকে, পাইপারকে না পাইপকে? সরাসরি পাইপকে, মানে বাঁশিকে। বাঁশিকে সম্বোধন করা মানে এখানে আসলে ওই পাইপারকেই সম্বোধন করা বোঝাচ্ছে। অতএব যারা বাঁশি বাজাচ্ছ, তোমরা তোমাদের বাঁশি বাজিয়ে যাও। আমরা না শুনতে পাই, কোন তো স্পিরিচুয়াল ডিটিস তো শুনতে পাবে, তারা শুনলেও হবে। ঠিক আছে তো? তাহলে প্রথমে অ্যাড্রেস করা হলো পাইপারদের, তারপর অ্যাড্রেস করা হচ্ছে কাকে, ফেয়ার ইউথ। তারপর দেখতেছি এখানে হয়তো কোনো ইউথ আছে, বিনিথ দ্য ট্রিজ। ঠিক আছে তো, সে হয়তো সুন্দর এক ইউথ, তাই তো, ইউথফুল একজন ইয়ং ম্যান, সে কি করছে, গাছের নিচে বসে আছে। গাছের নিচে বসে সে কি করতেছে, দাও কানস্ট নট লিভ দাই সং, সে হয়তো গান করতেছে। তাহলে একজন বাঁশি বাজাচ্ছে আর তার পাশে একজন গাছের নিচে বসে গান করছে। যে গান করছে সে কি কখনো গান তার বন্ধ হবে বলো? এই যে মনের সুখে যে গান করছে, গান কি কখনো বন্ধ হবে তার, বলো তো? না স্যার, আর্টের মাধ্যমে তার গান অবিনশ্বর হয়ে যাবে, পার্মানেন্ট করে ফেলা হয়েছে। দাও কানস্ট নট লিভ দাই সং,
নর দেখো নর ইভেন ক্যান দোজ ট্রিজ বেয়ার, হ্যাঁ, এবং তুমি যে গাছের নিচে বসে আছো এই গাছের যে পাতা সেগুলো কখনো ঝরে যাবে না, গাছও কখনো পাতা শূন্য হবে না। অতএব দেয়ার ইজ ইটার্নাল কি স্প্রিং, ইটার্নাল ইউথ অ্যান্ড ইটার্নাল এক্সাইটমেন্ট ইউ উইল হ্যাভ, মানে দে হ্যাভ বিন কি ইমর্টালাইজড, তাই তো, দে হ্যাভ বিন মেড পার্মানেন্ট থ্রু দ্য আর্ট। অতএব পাওয়ার অফ আর্টকে কিন্তু বলানো হচ্ছে এখানে, ঠিক আছে তো। তাই বলছে ফেয়ার ইউথ, তুমি যে গাছের নিচে বসে আছো এই গাছের পাতা যেমন ঝরবে না, তুমি যে মনের সুখে গান করছো এই গানও কখনো তুমি থামাবে না, মানে তোমার এই উচ্ছ্বাস থাকতেই থাকবে। অতএব কত সুখী তুমি, হ্যাঁ। অতএব যদি তোমার মতো হতে পারতাম, হয়তো এরকম হয়তো কবি কল্পনা করছে যে যদি আর্টের মধ্যে থাকতে পারতাম তাহলে আর্টের মতো এরকম ইউথ সারা জীবন থাকতাম, সবসময় ইউথ থাকতাম। এবার বলছে বোল্ড লাভার, এবার লাভারদেরকে সম্বোধন করা হচ্ছে যারা কি করছে দেখো, বোল্ড লাভার নেভার নেভার কান্স দাও কিস, হয়তো লাভাররা তাদের বিলাভেটকে হয়তো কিস করার চেষ্টা করছে, ঠোঁটটা হয়তো গালের কাছে গেছে কিন্তু কি গালে হয়তো স্পর্শ হয়নি, শুধু কাছাকাছি গেছে, তারা কি কখনো আর কিস করতে পারবে বলো তো? না তাহলে এটা একটা কি ব্যাকওয়ার্ডনেস, হ্যাঁ, যে বাস্তবতা জীবনে থাকলে হয়তো কিসটা হয়ে যেত, কিন্তু আর্টের মাধ্যমে হয়তো সে কিস করতে পারছে না, বাট ইউ হ্যাভ দ্য কনসোলেশন, কারণ কি দাও উইনিং নিয়ার দ্য গোল ইয়েট, হ্যাঁ, তুমি তো গোল প্রায় অর্জন করেই ফেলেছো, তুমি নিশ্চয়ই এখানে পরাজিত হওনি, কারণ তোমাকে তো পরাজয় হিসাবে দেখা যাচ্ছে না এই জায়গায়, বরং তুমি যে তোমার আগ্রহ নিয়ে এখনও তাকে ভালোবাসছো এবং তাকে কিস করতে যাচ্ছ, এটাই তোমার জন্য সান্ত্বনা, কারণ তুমি তোমার গোলটা প্রায় অর্জন করে ফেলেছো। অ্যান্ড ডু নট গ্রিভ, এবং এর জন্য তুমি নিশ্চয়ই কখনো মন খারাপ করবে না, কষ্ট পাবে না। কিন্তু মানুষ কি আমাদের জীবনে হয়তো কিসও করি আবার কিস করে হারিয়েও ফেলি নাকি, অথবা আমরা কষ্ট পাই, কিন্তু তুমি হয়তো পুরোপুরি উইন করতে পারছো না, বাট ইউ উইল নট লুজ অলসো, তুমি কখনো হারাবেও না, তুমি আজীবন তুমি তাকে তোমার কাছেই পাবে, ঠিক আছে তো। কারণ কি শি ক্যান নট ফেড, কারণ সে কখনোই ফেড হয়ে যাবে না, তার সৌন্দর্য সে সবসময় ধরে রাখবে। অ্যান্ড দো দাও হ্যাজ নট দাই ব্লিস, যদিও তাকে পাওয়ার মতো ব্লিস তুমি হয়তো এখন অর্জন করনি, কিন্তু ফর এভার উইল দাও লাভ, কিন্তু তুমি তো তাকে সারা জীবন ভালোবেসেই যাবে। আমরা হয়তো কাউকে উইন করি, ভালোবেসে আমরা তাকে পেয়েও যাই, বিয়েও হয়তো হয়, কিন্তু ভালোবাসা হয়তো বা সবসময় থাকে না। তাই বলছে যে তুমি হয়তো তোমার তাকে কিস করার বা তাকে কাছে পাওয়ার বা তাকে একদম পেয়ে যাওয়ার যে ব্লিস, সেটা হয়তো তুমি অর্জন করনি, কিন্তু তুমি তো তাকে সারা জীবন ভালোবেসে যাবে, এটাই তো তোমার কাছে পাওয়া। অ্যান্ড শি বি ফেয়ার, এবং সে কখনো বুড়া হবে না বা বুড়ি হবে না, সে কখনো তার সৌন্দর্য হারাবে না, সেও সারা জীবন এরকমই থাকবে, সারা জীবন সুন্দর থাকবে, এবং তুমিও সারা জীবন তার কাছেই থাকবে, কখনো তোমরা সেপারেট হবে না। তাহলে কি কত সুখের মধ্যে আছে না ওরা, বলো তো। জি স্যার। এইগুলো বলার মানে কি, এইগুলো বলার মানে কি কবির জীবনটা কি এদের মতো তাহলে, নাকি এদের থেকে ডিফারেন্ট বলো? না স্যার, এর থেকে ডিফারেন্ট, বাট এটা ইন্টারনেটে কবি হয়তো বলছে না, কিন্তু এদের মাধ্যম দিয়ে কবি তার অবস্থানটাকে তুলে ধরতে চাচ্ছে, যে এদেরকে দেখে খুশি হওয়া মানে কি, মানে আমারটা খুশির না, এই জন্য ওদের দেখে আমি খুশি হচ্ছি, ওদের দেখে আমি যেন সান্ত্বনা পাওয়ার চেষ্টা করছি, আমি যেন এসকেপ করে ওদের কাছে চলে গেছি, এবং ভাবছি যদি এদের মতো হতে পারতাম তাহলে এই যে বাস্তবতার যে ঘানি, হ্যাঁ, বাস্তব জগতের যে কষ্ট দুঃখ, এগুলো হয়তো আমার পেতে হতো না। তাহলে এখানে কাকে কাকে কথা বলা হলো? পাইপারদের সাথে কথা বললেন, ফেয়ার ইউথের সাথে কথা বললেন, বোল্ড লাভারের সাথে কথা বললেন নাকি, এবং তিনি তার জি মতো স্যার। করে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন দে আর দ্য সাকসেসফুল ওয়ান্স, তাই তো, তারা সারা জি স্যার। জীবনটাই তারা কখনো ডিসঅ্যাপয়েন্টেড হবে না। তারপরে তাহলে এরপর থার্ড স্টেজে তিনি কাদেরকে বলছেন, ও হ্যাপি হ্যাপি বাও, আর গাছের গোলা বলছে ও কি খুশি গাছ তোমরা, হ্যাঁ, এই ডালপালা পাতা এরা কত খুশি, কারণ কি কারা সারা জীবন তারা এমনই থাকবে, কারণ দ্যাট ক্যান নট শেড ইয়োর লিভস, কারণ তোমরা কখনোই তোমাদের পাতা কখনোই ঝরিয়ে ফেলবে না, মানে তোমরা সবসময় ইয়ং থাকবে, কারণ কি আর নেভার নর এভার বিট দ্য স্প্রিং অ্যাডিউ, এবং কখনোই বসন্তকে তোমরা বিদায় জানাবা না, মানে সারা জীবন বসন্তই লেগে থাকবে এই জগতে, তাই তো। এই আর্নের জগতে সারা জীবন কি লেগে থাকবে, কোন ঋতু, এখানে শীত আসবে না, বর্ষা আসবে না, স্প্রিং। হ্যাঁ স্প্রিং লেগেই থাকবে, স্প্রিংকে কখনো অ্যাডিউ বা বিদায় তুমি কখনোই জানাবে না। তাহলে গাছকে বোঝানো হলো। এরপর কি বলছে, ও হ্যাপি মেলোডিস্ট, মানে বাঁশিওয়ালা যে বাঁশি বাজছে,
আনওয়ারিড, তুমি কখনোই ক্লান্ত হবে না তোমার এই গান গাইতে গাইতে, তোমার এই মিউজিক, এই মেলোডি তুমি সবসময় বাজাতেই থাকবে, তোমাকে কখনোই আমরা ক্লান্ত দেখব না। কারণ কি, ফর এভার পাইপিং সংস ফর এভার নিউ, কারণ তুমি সবসময় নতুন গানই গেয়ে যাবে। তোমাকে যারা দেখবে তাদের কাছে তুমি সারা জীবনই কেমন থাকবে, নিউ থাকবে, এবং এভাবেই তুমি গান গাইতে থাকবে, তোমার গান কখনোই শেষ হবে না, এবং তোমার এই গান গাইতে গাইতে তুমি কখনো ক্লান্তও হবে না। মানে কি, আমরা দেখো এখানে কি বলা হচ্ছে যে আমরা অনেক সময় আনন্দ করি, খুশি হই, কিন্তু এই খুশি কি দীর্ঘক্ষণ স্থায়ী হয় আমাদের, বলো তো? না স্যার। আমি খুব সুখের একটা গান করছি, কিন্তু এই সুখের গানটা কতক্ষণ থাকবে? হয়তো আজকের দিনটা, কাল দিন দেখাচ্ছে আমি কষ্টে আমি ডুবে গেছি, কিন্তু তোমরা এই সুখের গান, এই সুখ নিয়েই গাইতে থাকবে, তোমাদের মধ্যে কখনোই দুঃখ কষ্ট আসবে না। সো ইউ আর হ্যাপি, টোটালি হ্যাপি। হ্যাঁ, দেখো হ্যাপি শব্দটা কি ফোর্স দিয়ে বলা হয়েছে, হ্যাঁ, যে ও হ্যাপি হ্যাপি বাউজ, ও হ্যাপি মেলোডিজ, তা বলছে মোর হ্যাপি লাভ। একটু মিউট রাখো গো কারো। বলছে মোর হ্যাপি লাভ, তাহলে শুধুমাত্র হ্যাপি বলে খুশি না, আরও বলছে মোর হ্যাপি। হ্যাঁ, মানে হ্যাপি যেন বলে তিনি শেষ করতে পারছেন না। এবং এখানে যে পাংচুয়েশন মার্কগুলো খেয়াল করো, হ্যাঁ, কি মার্ক এগুলো বলো? এক্সক্লামেশন, তাই তো? এটা সিম্পলি পড়লে হচ্ছে না, এখানে আবেগ তিনি বলছেন মোর হ্যাপি, ও হ্যাপি লাভ। কারণ কি, কবি হয়তোবা কার কথা ভাবছেন বলো এইটুকু লেখার সময়? বলো, তার কার সাথে বিয়ে হওয়ার কথা ছিল? স্যার ওর সেটটা গত ক্লাসে বলছিলাম, ফ্যানি ব্রাউন। হ্যাঁ ফ্যানি ব্রাউন দেখাইছিলাম তো। সরি, এই যে এই লেডি, ঠিক আছে তো? কিটস ওয়াজ এনগেজড, দেখো ফ্রান্সিস ফ্যানি ব্রাউন লিন্ডন, ফিয়ান্সে অ্যান্ড মিউজ টু ইংলিশ রোমান্টিক পোয়েট জন কিটস। ঠিক আছে তো, ফিয়ান্সে ছিল, বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সে অসুস্থ হয়ে যাওয়ার কারণে, দারিদ্রতার কারণে বিয়েটা সে করতে পারেন। তাকে বলছে কি, সে ছিল কেমন? ওয়াজ স্মল, আর আইজ ওয়ার ব্লু অ্যান্ড অফেন এনচ্যান্টেড বাই ব্লু রিবনস ইন আর ব্রাউন হেয়ার, হার মাউথ এক্সপ্রেস ডিটারমিনেশন অ্যান্ড সেন্স অফ হিউমার অ্যান্ড হার স্মাইল ওয়াজ ডিসআর্মিং, মানে সেইভাবে মানে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে তো? স্যার উনি কি এই যে ফ্যানি ব্রাউনকে নিয়ে কোনো কবিতা লিখেন নাই? বলো। কিডস এই যে ফ্যানি ব্রাউনিকে নিয়ে কি কোনো কবিতা লিখে নাই স্যার? সরাসরি লেখেনি, কিন্তু তার রেফারেন্স তো আমরা পাচ্ছি এই জায়গায়। সব কবিতার মধ্যেই আছে। হ্যাঁ, সব কবিতায় তো রেফারেন্স পাচ্ছি না? যখন তিনি এই মূর্তিদেরকে হ্যাপি হ্যাপি বলে মানে আবেগ প্রকাশ করছেন, তার মানে কি তিনি তার লাভ নিয়ে কি হ্যাপি আছেন? বলো। না না স্যার। হয়তো ফ্যানি ব্রাউন তাকে অস্বীকার করেনি, কিন্তু সে তো তার হ্যাপিনেসটা পাচ্ছে না, সে তো তার লাভটাকে রেসিপ্রোকেট করতে পারছে না, কারণ সে তো অসুস্থ। তার পরিবার মানে কি, তার পিতা মাতা মারা গেছে, তার বয়স যখন অল্প, তার ভাই মারা যায়। তোমরা একটু এই ব্যাকগ্রাউন্ড ইতিহাসগুলো পড়বা। তাই বলছি কি, যে ফর এভার ওয়ার্ম, তোমরা সারা জীবন এরকম উষ্ণই থাকবে, মানে কি একজন আরেকজনের প্রতি ভালোবাসা সতেজ থাকবে, অ্যান্ড স্টিল টু বি এনজয়েড, এবং তোমরা এখনও সেই একই ভালোবাসা এখনও এনজয় করবে। ফর এভার প্যান্টিং অ্যান্ড ফর এভার ইয়ং, তোমরা ফর এভার ইয়ং থাকবে, এবং ইউথের যে প্যান্টিং মানে কি আবেগ, সেই আবেগটা ফর এভার তোমাদের মধ্যে থাকবে। একজনকে পাওয়ার জন্য যে আবেগ, সেই আবেগটা এখনও থাকবে, ফর এভার থাকবে। যতদিন এই আর্ন থাকবে ততদিন তোমাদের এই ভালোবাসা কেউ নষ্ট করতে পারবে না। কথা বুঝতে পেরেছ? এবার দেখো এখানে কিন্তু তিনি ভালোবাসার কথাগুলো একটু বেশি করে বলছেন যেন। হ্যাঁ, বলছে অল ব্রিদিং হিউম্যান প্যাশন ফর অ্যাবাভ, অতএব তোমাদের যে প্যাশন, সে প্যাশন হচ্ছে আমাদের ব্রিদিং হিউম্যান বিং, মানে কি আমরা, এরা হচ্ছে কি আনব্রেথ হিউম্যান বিং, কারণ তারা হচ্ছে শ্বাস নিতে পারছে না, তারা হচ্ছে কি অঙ্কিত, ড্রন আপ, তাই তো? আর আমরা হচ্ছে কি ব্রিদিং হিউম্যান, আমাদের প্যাশন, ঠিক আছে তো, প্যাশন ফর অ্যাবাভ, দ্যাট লিভস আ হার্ট হাই সরোফুল অ্যান্ড ক্লয়েড, যে প্যাশন আমাদের করে কি, আমাদের হার্টকে সরোফুল বানিয়ে দেয়। ঠিক আছে তো? অ্যান্ড ক্লয়েড মানে কি বলো? একদম নষ্ট করে দেয়, তাই তো, দুঃখে ভরিয়ে তোলে। অ্যান্ড বার্নিং ফরহেড, আমাদের কপাল পুড়িয়ে দেয়। কপাল পোড়ানো মানে কি বলো? আ বার্নিং ফরহেড অ্যান্ড আ পার্চিং টাং, মানে আমাদের প্যাশন আমাদেরকে কি করে, আমাদের হৃদয়কে
মানে কি দুঃখে ভরিয়ে তোলে, ঠিক আছে তো, হৃদয়কে নষ্ট করে তোলে, আমাদের কপালকে পুড়িয়ে দেয়, আমাদের কথা বলার যে টাং সেটাকে যেন পার্স করে দেয়, যেন কথা বার হয় না। মানে আমাদের মোটামুটি কি আমাদেরকে আমাদের প্যাশনই কি করে বলো, আমাদেরকে কি করে? আমাদের প্যাশনই আমাদেরকে কষ্ট দেয়, কষ্টের ধ্বংস মধ্যে করে ফেলে। দেয় স্যার। হ্যাঁ, দেখো পুরোটা কি বলছে যে অল ব্রেদিং হিউম্যান, অথবা আমরা যারা মানুষ, এই পৃথিবীর মানুষ, আমাদের আবেগী, আমাদের মানুষের যে আবেগ প্যাশন সেগুলোই আমাদেরকে কি করে ফেলে, আমাদেরকে পেইনফুল যে ফিলিং সেগুলো দেয়। দেখো এখানে বলছে যে দ্য লাইন এটা মানে ডেসক্রাইব দ্য ইন্টেন্স আলটিমেটলি আনস্যাটিসফাইং নেচার অফ আর্লি লাভ অ্যান্ড প্যাশন অ্যাজ কন্ট্রাস্টেড উইথ দ্য আইডিয়ালাইজড টাইমলেস লাভ ডিপিক্টেড অন দ্য গ্রেশন আর্ন। এটা দিয়ে বোঝা যাচ্ছে কি দ্য প্যাশনেট এক্সপিরিয়েন্স অফ হিউম্যানস হোয়াইল ইনিশিয়ালি এক্সিলারেটিং ইভেন্চুয়ালি লিড টু ওয়ারিনেস, সরো অ্যান্ড ফিজিক্যাল ডিসকমফোর্ট। হ্যাঁ, আর স্টেট দ্য ফিগার্স অন দ্য আর্ন আর ফর এভার স্পেয়ার্ড। কিন্তু যে সরো ওয়ারিনেস এই আর্নের উপরে যে ফিগারগুলো আছে সেটা কখনোই এটা ফিল করবে না, আমরা ফিল করব, তাই না? আমাদের ফিলিংগুলো কেমন হবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। দেখ বলছে কি while earthly love can be passionate, it also has a tendency to lead to disappointment, weariness and sadness. The phrase high sorrowful suggests a deep intense sadness, while cloyed implies a feeling being sickened and disgusted, নষ্ট করে ফেলা, by something that was once pleasurable. Burning forehead and a parching tongue, these vivid images evoke the physical sensation of fever and thirsting, suggesting the exhausting and draining nature of intense emotion in human being. হ্যাঁ, আমাদের কপাল পোড়া মানে কি আমাদের জীবনটাই নষ্ট হয়ে যাওয়া। পার্চিং টাং মানে আমাদের টাং যেন পার্চ হয়ে গেছে, শুকিয়ে গেছে, কথা বার হচ্ছে না। ঠিক অনেকটা রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যানারের সেই ইয়াদের মতো নাকি, সেই নাবিকদের মতো। হ্যাঁ হ্যাঁ, ওইরকম অবস্থা আমাদের হয়ে যাচ্ছে, আমরা সুখে থাকতে পারি না। কারণ কি হিউম্যান প্যাশন হয়তো বা তাদের থেকে অ্যাবভ, দেখো অল হিউম্যান প্যাশন ফার অ্যাবভ, তোমাদের প্যাশনের থেকে হয়তো অ্যাবভ, কিন্তু সেটা আমাদেরকে সুখে রাখতে পারে না, আমাদেরকে দুঃখিত করে তোলে আলটিমেটলি। তাই বলছে দেখো হু আর দিস কামিং, এবার তাহলে কি হচ্ছে, আস্তে আস্তে অনেকগুলো ইমেজ আছে, তার ভিতরে আমরা কয়েকটা ইমেজ দেখলাম। কি কি ইমেজ আছে বলো? প্রথম এখানে একজন বাঁশি বাজাচ্ছে, একজন গান করছে, একজন লাভার, তাই তো, একজন বিলাভেডকে কিস করতে যাচ্ছে, কিছু মেয়ে, কিছু ছেলে কিছু মেয়েদেরকে কি করছে, ধরার জন্য তাড়া করছে, মেয়েরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই তো ইমেজ নাকি? গাছ আছে, সবুজ পাতা, স্প্রিং আছে, এরকম কিছু। এরপরে আরও কিছু ইমেজ আছে, দেখো বলছে হু আর দিস কামিং টু স্যাক্রিফাইস, এরা কারা? হ্যাঁ, এরা কারা যারা স্যাক্রিফাইস করতে আসছে? স্যাক্রিফাইস করা মানে কি? উৎসর্গ। হ্যাঁ, বলি দেওয়া, উৎসর্গ করা, তাই না? টু হোয়াট গ্রিন অল্টার, কোন গ্রিন অল্টারে তারা যাবে? মানে মনে করো কিছু লোক রাস্তা দিয়ে যাচ্ছে, একটা পশু হয়তো নিয়ে যাচ্ছে, সেটা বলা হবে। দেখো ও মিস্ট্রিয়াস প্রিস্টটাকে তা তো দেখতে পাচ্ছি না, বা অল্টারটা যে কি সেটাও তো আমরা দেখতে পাচ্ছি না, কারণ শুধু দেখা যাচ্ছে কিছু লোক করছে কি, দেখো লিডস দাও দ্যাট হেইফার লোয়িং অ্যাট দ্য স্কাইজ। হেইফার মানে কি? বকনা বাছুর। হ্যাঁ, একটা বাছুর। হ্যাঁ, যে বাছুরটাকে কি করছে, হয়তোবা নিয়ে যাওয়া হচ্ছে। এই যে এই গরু বলছে ইয়াং ফিমেল কাউ দ্যাট হাজ নট ইয়েট হ্যাড আ কাপ, ঠিক আছে তো, এখনও তার বাছুর হয়নি, এরকম। মানে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে কি পবিত্র, মানে কি কারণ বলি দেওয়ার যে প্রাণী, সে প্রাণীটা কেমন হতে হবে বলো তো? নিখুঁত হতে হবে নাকি, কোনো খুঁত থাকা যাবে না, ঠিক আছে তো? এরকম নিখুঁত একটা প্রাণীকে কিন্তু বলি দিতে হয় গড বা গডেসের উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে। তো এরকম তাই বলছে তারা নিয়ে যাচ্ছে কি একটা হেইফার, বলি দিতে নিয়ে যাচ্ছে। লোয়িং অ্যাট দ্য স্কাই, লো মানে কি চিৎকার করছে, যেটা যে পশুটা হয়তো যখন যাচ্ছে আর আকাশের দিকে তাকিয়ে কি করছে, সে চিৎকার করছে। কিন্তু কোথায় যে নিয়ে যাওয়া মানে কোন অল্টারে যে নিয়ে যাচ্ছে, আর এর যে প্রিস্ট কে হবে সেটা তো আমরা ইন মিস্ট্রি আছে এখনো, কারণ শুধু দেখতেছি কিছু লোক তাদেরকে নিয়ে যাচ্ছে। কারা তারা? কবি প্রশ্ন করছে গ্রেশন আর্নকে। অ্যান্ড অল হার সিল্ক অ্যান্ড ফ্ল্যাঙ্কস উইথ গার্ল্যান্ড ব্রেস্ট। দেখো আর এই হেফার বা গরুটার কি করা আছে, তার সিল্ক অ্যান্ড যে ফ্ল্যাঙ্কস মানে চামড়া বা লোম, তার উপরে ফুলের মালা দিয়ে ড্রেস করা আছে। ড্রেস মানে কি সজ্জিত করা নাকি? কারণ আমরা যখন ওই যে বলি দিয়ে নিয়ে যাওয়ার আগে সুন্দর করে গোসল করানো, সেটাকে ফুল টুল দিয়ে সাজানো, এরকম করা হয়। তো এরকম করে তারা কি করছে, পশুটাকে লিড করে নিয়ে যাচ্ছে কোনো একটা গ্রিন অল্টারে, যেখানে কি করা হবে, তাকে কোনো একজন প্রিস্ট বলি দিবে
গডের উদ্দেশ্যে স্যাক্রিফাইস করার জন্য। তাহলে কিছু মানুষ ওপেন প্লেসে যাচ্ছে, তাই তো, হয়তো তাদের যে শহর আছে সেই শহর থেকে বেরিয়ে কোনো অল্টারে যাচ্ছে। তৎকালীন সময়ে তো অল্টার তো আর আমাদের এই মন্দির মসজিদ গির্জার মতো ছিল না, সেগুলো ছিল প্রধানত শহর থেকে বাইরে কোনো ওপেন প্লেসে, ঠিক আছে তো, যেখানে হয়তো প্রকৃতি সুন্দর, তাই তো, খোলা মাঠ, সেই সব জায়গায় তারা অল্টার বানাতো। অল্টার মানে বুঝো তো? স্যার অল্টার মানে কি? অল্টার মানে কি? স্যার অল্টার মানে হচ্ছে বেদি, আর বেদি বলতে বোঝায় মানে ধর্ম, ওই যে মসজিদ আমরা যেরকম একটা জায়গায় গিয়া উপাসনালয় বোঝায় আর কি, এটাই। কিন্তু এখানে এই অল্টার বলতে আমরা অবশ্য উপাসনালয়ের অল্টার বুঝবো না, যেখানে রেখে পশুটাকে বলি দেওয়া হয় সেই জায়গাটাকে বোঝানো হয়, ঠিক আছে তো। এরকম তৎকালীন সময়ে কোরআন বা বাইবেল যদি পড়ো তখন দেখা যায় যে এরকম একটা কি করা হতো, একটা চুলা মতো থাকতো, বুঝতে পেরেছো? এই যে দেখো একটা চুলা মতো থাকতো, যে চুলার উপরে পশুটাকে কি করা হতো, হত্যা করে হয় সরাসরি পশুটা দেওয়া হতো, আর না হয় কোনো কোনো জায়গায় বলা হয় ওই পশুর যে চর্বি আছে ওই চর্বিগুলো এরকম একটা চুলার উপরে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হতো, এবং ওই চর্বি গলে যে গন্ধটা বার হতো এই গন্ধে নাকি খুশি হতো। এটা আমরা ইয়াতে পেয়েছিলাম, লাঞ্ছনে একটা কথা বলা হয়েছিল না, লাঞ্ছনে বলো তো, জিহোবা। হ্যাঁ জিহোবা, যে ওই জিহোবা গডকে বোঝানো হয়, বাইবেলে এটা বলা হচ্ছে, ঠিক আছে, কোরআনে এই বিষয়গুলো আছে যে আল্লাহ বা গড এই স্যাক্রিফাইস করলে খুশি হন। এই যে বিশেষ করে ইসমাইলকে স্যাক্রিফাইস করার জন্য বলা হয়েছিল না, তখন তার পরিবর্তে কাকে স্যাক্রিফাইস করা হলো শেষে? দুম্বা। হ্যাঁ, আমাদের বলা হচ্ছে ভেড়া, তোমাদের বলা হচ্ছে দুম্বা ইত্যাদি, যেটাই হোক পশু যেটাই হোক, কি করা হচ্ছে, একটা এরকম অল্টারে নিয়ে গিয়ে কি করা হচ্ছে, তাকে স্যাক্রিফাইস করে পুড়িয়ে গডের উদ্দেশ্যে তাকে কি করা হচ্ছে, তাই তো, পূজা করার জন্য ব্যবহার করা হচ্ছে, মানে তার উপাসনা করা হচ্ছে। এরকম অল্টার থাকতো, ঠিক আছে তো। এই যে দেখো কখনো মানুষ বলি দেওয়া হতো, এই যে বিশেষ করে যদি আমরা ইসাক ইব্রাহিমের কথা ভাবি, হ্যাঁ, হিন্দু ধর্মেরও আছে সেগুলো, মানে বিভিন্নভাবে দেখো এই যে অল্টারের এক একটা চিহ্ন, এই যে প্রিস্ট থাকে, এই যে কখনো কখনো যে পাথর দিয়ে তৈরি করতো, আগের যুগে তো আর এরকম আধুনিকতা ছিল না, তখন পাথর দিয়ে তৈরি করতো, হ্যাঁ, এই যে এরকম। কিন্তু স্যার আমরা তো কেটে ফেলি না আমরা। আরে এখনকার কথা বাদ দাও, সেটা ওই তখনের কথা ভাবো, ঠিক আছে। এখন তো আমরাই খেয়ে ফেলি, হ্যাঁ, আমরা খেয়ে খুশি হলে গড খুশি নাকি? হ্যাঁ, আমরা খেয়ে আমরা খুশি মানে গড খুশি, এই হচ্ছে আমাদের ব্যাপার। এই যে দেখো এখানে যেমনটা দেখানো হয়েছে, এই যে ঠিক আছে, এই যে একজন মানুষ, একটা পশু, এটা হয়তো বা ছাগল বা কিছু একটা, এই যে এগুলো, হ্যাঁ, এই যে নিয়ে আসা হয়েছে, সবাই এসে প্রিস্টের কাছে দিবে, প্রিস্ট প্রার্থনা করবে। এই দেখো মানুষ এভাবে আগে বলে দেওয়া হতো, ঠিক আছে তো। তো এই কোনো একটা অল্টারে হয়তোবা নিয়ে যাচ্ছে এই পশুটাকে বলি দেওয়ার জন্য, স্যাক্রিফাইস করার জন্য, কথা বুঝতে পেরেছ? এবং পশুটার গায়ে কি ফুলের মালা দিয়ে সজ্জিত করা, হ্যাঁ। এবার এই লোকগুলো তো যাচ্ছে অল্টারে, তাহলে নিশ্চয়ই শহর থেকে তারা বেরিয়ে এসেছে নাকি? শহর তো শূন্য নাকি, কারণ সব লোক এখন যাচ্ছে কোথায়, ওই যে গ্রিন অল্টারে, ওপেন কোনো ফিল্ডে যেখানে অল্টার করা আছে সেখানে গিয়ে তারা কি করবে, স্যাক্রিফাইস করবে। অতএব সবাই এখন শহর থেকে, তাই বলছে হোয়াট লিটিল টাউন বাই রিভার অর সিশোর, যে কোন শহর, সেটা কি কোনো নদীর পাশে নাকি কোনো সমুদ্রের পাশে, হ্যাঁ, অর মাউন্টেন বিল্ড উইথ পিসফুল সিটাডেল, অথবা না কোনো পর্বতের উপরে, হ্যাঁ, যেখানে শান্তিপূর্ণ একটা সিটাডেল বুঝো তো, হোয়াট ইজ দ্য মিনিং অফ সিটাডেল? সিটাডেল মাউন্টেন, মাউন্টেন তো ওখানে বলা হয় মাউন্টেন, আরে স্যার দুর্গ, দুর্গ মানে হচ্ছে প্রতিরক্ষার শহর। দেখো এই যে পাহাড়ের উপরে এরকম শহর থাকে না, যে চারিদিক দিয়ে ঘেরা, তার ভিতরে থাকে শহর, ঠিক আছে তো। এই যে দেখো এইটা একটা শহর চারিদিক দিয়ে ঘেরা, দেখতে পাচ্ছ? এরকম তৎকালীন সময় ছিল। এই যে দেখো বিশেষ করে এই যে আমরা ট্রয়নগরে, এই যে দেখো এই যে সব চারিদিকে ঘেরা, হ্যাঁ, ট্রয়নগরী ছিল না যেমন, ট্রয়নগরী, জি স্যার, গল্প কাহিনী শুনি। এই যে দেখো এই যে পাহাড়ের উপরে এই শহর যা চারিদিকে ঘেরা, বুঝতে পেরেছো? তা এরকম বলছে, এটা কি কোনো নদীর পাশের শহর, নাকি এটা কোনো সমুদ্রের পাশের শহর, নাকি এটা মাউন্টেনের উপরে তৈরি কোনো শান্তিপূর্ণ সিটাডেলের শহর, যে শহর থেকে কি হয়েছে, ইজ এমটাইট অফ দিস ফক, যে জনগণগুলো শহর থেকে বেরিয়ে এসেছে, দিস পার্টস মর্ন, এই সকালে,
এই পবিত্র সকালে তারা বেরিয়ে এসেছে গডের উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য। সেই তাই তো, কোন শহরটা এমটি হয়েছে দেখো, ইজ এমটাইড অফ দিস ফ্লক, মানে কি এই ফ্লক বা এই জনগণ শূন্য শহরটা। এখন শহরে আপাতত কোনো মানুষ নেই, সবাই বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে কোথায় যাচ্ছে? অল্টারে যাচ্ছে স্যাক্রিফাইস করবে বলে। অ্যান্ড লিটল টাউন দ্য স্ট্রিট ফর এভার উইল বি সাইলেন্ট। তাহলে সেই শহরের, তাহলে যে শহর থেকে মানুষগুলো বেরিয়ে এসেছে, যে শহরের মানুষগুলো এগুলো, এই যেখানে যে তাদেরকে ছবি করে বন্দি করে রাখা হয়েছে, এরা কি আর শহরে ফিরতে পারবে বলো? শহরে ফিরতে পারবে তারা? বা তারা কি স্যাক্রিফাইস করতে পারবে? না সারা জীবন এই নিয়েই যাবে শুধু, বলো? তারা তাদের উদ্দেশ্যে সফল হবে না। তাই বলছে কি উইল সাইলেন্ট বি, তাহলে কি হচ্ছে এই শহরটা ফর এভার সাইলেন্ট থাকবে, শহরের রাস্তাগুলো সাইলেন্ট থাকবে। অ্যান্ড নট আ সোল টু টেল, এবং সেই শহরে যদি কেউ আসে শহরটা দেখার জন্য, ওই শহর কেউ এসে বলতে পারবে না হোয়াই দাও আর ডেজলেট, এই শহরটা কেন শূন্য। কারণ কি ক্যান এভার রিটার্ন, কারণ তারা তো শহরে ফিরতে পারবে না। যেহেতু তারা শহরে ফিরতে পারবে না, অতএব নট আ সোল টু টেল, হ্যাঁ, অতএব কেন শহরটা শূন্য এই কথা বলার জন্য একটা সোলও যেহেতু আর শহরে ফিরে যেতে পারবে না, অতএব শহরটা সারা জীবন কি থাকবে? সাইলেন্টই থাকবে। ঠিক আছে, এখানে কি এটা কি একটা পজিটিভ ইঙ্গিত দেওয়া হলো না নেগেটিভ ইঙ্গিত দেওয়া হলো বলো তো? নেগেটিভ। হ্যাঁ নেগেটিভ। কারণ কি নিজের বাসায় তারা আর ফিরতে পারবে না, তারা হয়তো স্যাক্রিফাইস করতে থাকবে, স্যাক্রিফাইসের উদ্দেশ্যে যাবে, বাট দে উইল নট বি সাকসেসফুল ইন স্যাক্রিফাইসিং, হ্যাঁ, তারা পারবেও না। তো এটা সেটা বলা হয়েছে। এর বলছে এইভাবে শেষে কি বলছে দেখো, ও অ্যাটিক শেফ। তাহলে প্রথম এই পর্যন্ত আমরা বিভিন্ন ইমেজগুলো দেখলাম, তাই তো, বিভিন্ন ইমেজগুলো দেখলাম, বিভিন্ন ছবিগুলো দেখলাম, যে ছবিগুলো কি করা আছে ওই আর্নের উপরে সুন্দর করে খোদাই করে লেখা অঙ্কন করা হোক বা এমনি রং দিয়ে হোক, সুন্দর করে পার্মানেন্টলি ছাপ তুলে দেওয়া আছে। এবার বলছে ও অ্যাটিক শেফ, এই অ্যাটিক শেফ কাকে বলছে? স্যার ওই যে শিল্পকর্ম ওইগুলোকে বুঝাইছে। হ্যাঁ এই যে শেফ, তাই তো, স্যার দেখতে তো ফেয়ার অ্যাটিটিউড, দেখতে সুন্দর, দেখো এই দেখো এই যে এগুলোকে বোঝাচ্ছে, হ্যাঁ, যে শেপ দেখো, হ্যাঁ, রেফার্স টু দ্য শেপ অফ দ্য গ্রেশিয়ান আর্ন ইটসেলফ, স্পেশালি রেফারেন্সিং ইটস অরিজিন ইন এটিকা, লাইক অ্যাটিক বলতে এটিকা, দ্য রিজিয়ন অফ গ্রিস হোয়ার অ্যাথেন্স ইজ লোকেটেড, এরকম রেফারেন্স দেওয়া আছে যেখান থেকে হয়তো এসেছে। ইট সিগনিফাইজ দ্য গ্রিক স্পেসিফিক্যালি অ্যাথেনিয়ান অ্যাস্থেটিক অ্যান্ড আর্টিস্টিক স্টাইল। The phrase is closely tied to the urn's form and figures depicted on it, which are described as having fair attitude, being overwrought with marble men and maidens. হ্যাঁ, মানে কি ফেয়ার অ্যাটিটিউড কেন বলা হচ্ছে? যে ফেয়ার অ্যাটিটিউড মানে খুব সুন্দর। উইথ ব্রেডেড, দেখো ব্রেড অফ মার্বেল মেন, ব্রেড মানে কি অঙ্কন করা, পেন্টিং করা, ব্রেড মানে তো জন্মানো, কিন্তু এখানে জন্ম দিয়েছে কিসের মাধ্যমে? এই যে মানুষগুলো জন্ম হয়েছে কিসের মাধ্যমে বলো তো? আর্টের মাধ্যমে। তাই বলছে কি উইথ ব্রেড অফ মার্বেল মেন অ্যান্ড মেইডেন্স ওভাররট, যেখানে খোদাই করে এখানে আঁকা হয়েছে। উইথ ফরেস্ট ব্রাঞ্চেস অ্যান্ড দ্য ট্রোডেন উইডস, তাই বলছে কি এই ছবির ভিতরে কি কি আছে? ফরেস্ট ব্রাঞ্চ আছে, ট্রোডেন উইড আছে। ট্রোডেন উইড মানে কি, হয়তো এই যে মানুষগুলো যখন চলছে এখানে যে উইড আছে, ঘাস আছে, সেগুলো কি করা হয়েছে? মারিয়ে যাচ্ছে, মানে মানুষগুলো যেন চলছে, মানুষগুলো যেন হাঁটছে, মানুষগুলো যেন জীবন্ত, এরকম আর কি। কিন্তু তারপরেও তুমি দেখতে সুন্দর, তোমার সেই অ্যাটিকার মতো বিউটিফুল, কিন্তু তুমি কেমন থাকবে বলো? দাও সাইলেন্ট ফর্ম, তুমি কেমন থাকবে? সবসময় তুমি সাইলেন্ট থাকবে। সাইলেন্ট থেকেই ডাস টিজ আস আউট অফ থট অ্যাজ ডাথ ইটার্নিটি, কিন্তু তুমি আমাদেরকে কি করবে? সাইলেন্ট অবস্থায় তুমি আমাদেরকে টিজ করবে। টিজ করা মানে বুঝো তো? টিজ করা মানে কি বলো তো? স্যার ভ্যাসানোর মতো। বিরক্ত করা না? টিজ মানে কি বিরক্ত করা না? জি স্যার। আর এখানে টিজ মানে হচ্ছে কি করা? এনকারেজ করা, ঠিক আছে তো? মানে এটা দেখলেই আমাদের মধ্যে ওই চিন্তা আসবে। বলছে টিজ আস আউট অফ থট, মানে আমাদেরকে তুমি আউট অফ থট করে দিবে। মানে কি? মানে আমাদেরকে বাহিরে মানে আমরা হতবাক হয়ে যায় না
হতবাক হয়ে গেলে আমরা মনে আর যেন কিছু বলতে পারি না, চুপ হয়ে যাই, এরকম। তাহলে তোমার যে ফর্ম, তোমার যে বিউটি, এইগুলো হয়তো আমাদেরকে মাঝে মাঝে আউট অফ থট করে দিবে, অ্যাজ ডাট ইটার্নিটি। ঠিক ইটার্নিটি নিয়ে ভাবলে যেমন আমরা আউট অফ থট হয়ে যাই, চিন্তাহীন হয়ে পড়ি। মানে এই চিন্তাহীন মানে কি, মানে চিন্তা করতে আর কোনো সামর্থ্য না পাওয়া, মানে চিন্তার আর কোনো ক্লু না পাওয়া, যে আর কি ভাবতে পারি আমরা আমাদের জীবন সম্পর্কে। মনে করো যদি আমরা ধর্মীয় ব্যাপারগুলো একটু সাইড লাইনে রাখি, মনে করো আমরা ধর্ম অনুসারে যেগুলো ভাবি আমাদের জীবন সম্পর্কে, এইটাকে যদি আমরা একটু সাইড লাইনে রেখে চিন্তা করি, তাহলে আমাদের সম্পর্কে আমরা কিছু জানি? আর বলো তো আমরা কোত্থেকে আসছি, কোথায় যাব, বলতে পারবো? না স্যার, না স্যার। তাহলে ওইগুলো চিন্তা করলে যেমন আমরা আউট অফ থট হয়ে পড়ি, যে আমরা আর কোনো ক্লু পাই না, আমরা আসলে কি ভাববো, আমরা কারা, কোত্থেকে এসেছি, কোথায় যাব। হয়তো আমরা আমাদের নিজস্ব ধর্ম অনুসারে ভাবি যে এখান থেকে এসেছি ওখানে যাব, এরকমভাবে বিভিন্ন আমরা আইডিয়া নিই, কিন্তু বিভিন্ন ধর্ম তো আবার বিভিন্ন কথা বলে, তো সেদিক থেকেও ভিন্নতা আছে। কিন্তু তাই বলছে অ্যাট দ্যাট ইটার্নিটি, ইটার্নিটি নিয়ে ভাবলে যেমন আমরা চিন্তাহীন হয়ে পড়ি, মানে চিন্তার যে শক্তি হারা হয়ে যায়, ঠিক তুমি তো আমাদেরকে এরকম চিন্তা হারা করে ফেলো তোমার এই সুন্দর অ্যাটিটিউড, তোমার এই ছবিগুলো দিয়ে, যে আমরা তখন ভাবতে শুরু করে দিই, এবং ভাবনার এমন গভীরে পৌঁছে যায় যে আমরা ভাবনারই শক্তি হারিয়ে ফেলি। ঠিক আছে, যে আমরা তখন হতবাক হয়ে যাই, আমরা তখন আমাদের নিয়েই যেন ভাবতে পারি না। ঠিক আছে, তাই বলছে কি দেখো, দাও সাইলেন্ট ফর্ম ডাথ টিচ আস আউট অফ থট অ্যাজ ডাথ ইটার্নিটি। প্রথমে বললো কি ফেয়ার অ্যাটিটিউড, দেখো আস্তে আস্তে কথা চেঞ্জ হচ্ছে কি, কিন্তু পরক্ষণে এই ডট দিয়ে বলতেছে যাই হোক না কেন কোল্ড পাস্টোরাল। মানে কি, তোমার যে এই যে ছবি, তোমার যে ইমেজ, এদের মধ্যে কি ওয়ার্মথ আছে বলো তো, আন্তরিকতা আছে বলো? এরা কি প্রাণ আছে এদের ভিতর? হ্যাঁ, প্রাণ নেই। ঠিক আছে, তো তাহলে যেহেতু প্রাণ নেই, তাহলে তারা হচ্ছে কোল্ড পাস্টোরাল, ওয়ার্মথ নয়, যেটার ভিতরে আমরা কিছুক্ষণ হয়তো একটু মানে মোহিত হব, কিন্তু আলটিমেটলি আমরা এখান থেকে একটু মিউট রাখো। দেখো এটা হচ্ছে কি যেন কোল্ড, লাইফলেস হয়ে যাবে। দেখো বলছি কোল্ড পাস্টোরাল রেফার্স টু দ্য আর্নস ডেপিকশন অফ পাস্টোরাল সিন আর রুরাল সেটিং উইথ আইডিয়ালাইজড ন্যাচারাল বিউটি দ্যাট ইজ লাইফলেস অ্যান্ড আনচেঞ্জিং। দ্য কোল্ড অ্যাসপেক্ট হাইলাইট দ্য স্ট্যাটিক inanimate nature of the art, contrasting with the dynamic emotional life of humans. তার মানে তিনি বুঝতে পারলেন যে এত এরা সুন্দর, সেটা ঠিক আছে, সুন্দর দেখতে, আকর্ষণীয়, কিন্তু এদের ভিতরে কোল্ডনেস আছে, এদের ভিতরে জীবনের যে ওয়ার্মথ, উষ্ণতা, সেটা তো এদের ভিতরে নেই। হোয়েন ওল্ড এজ শ্যাল দিস জেনারেশন ওয়েস্ট, হয়তো আমরা হয়তো বা আমাদের ওল্ড এজ এসে এই জেনারেশনকে হয়তো বা ধ্বংস করে দিবে, তাই তো তখনও তুমি থাকবে। দাও শ্যাল্ট রিমেইন, মানে কি এক জেনারেশন আসবে আর এক জেনারেশন যাবে, এইভাবে কি জেনারেশন আসবে আর যাবে, ইনার জেনারেশন আসবে আর যাবে, কিন্তু তুমি তো থাকবে নাকি? আর্ট কি থাকবে না বলো? মিউজিয়ামে কত জেনারেশন এসেছে আর কত জেনারেশন গেছে, কিন্তু তুমি তো থাকবে। দাও শ্যাল্ট রিমেইন ইন মিডস অফ আদার ও দ্যাট দ্যান আওয়ার্স। ঠিক আছে, তো তা বলছে ইন মিডস অফ আদার ও দ্যান আওয়ার্স। তাহলে আমরা যে দুঃখ কষ্ট পাচ্ছি, এটা তো আমরা পাচ্ছি, কিন্তু আবার আর এক জেনারেশন আসবে, তারাও কি দুঃখ কষ্ট পাবে না আমাদের মতোই? আমরা যখন মারা যাব, আমাদের সন্তানেরা থাকবে, আমাদের নাতিপুতিরা থাকবে, তারা কি আমাদের মতোই কষ্ট দুঃখ পাবে না এসে? তখনও তুমি তাদের মাঝেই থাকবে। দেখো তাও শ্যাল রিমেইন ইন মিডস অফ আদার ও দ্যান আওয়ার্স, কিন্তু তুমি হবে কি আ ফ্রেন্ড টু ম্যান, কিন্তু তুমি হয়ে যাবে, তুমি হয়তো বা আর্ট, কিন্তু তুমি হবে কি ম্যানের ফ্রেন্ড। কারণ ফ্রেন্ড হিসাবে তুমি তখন কি টু হুম দাও সেইস্ট, যে মানুষকে তুমি বলবে। কারণ আমি চলে যাওয়ার পর আর এক জেনারেশন যখন তোমাকে দেখতে আসবে, তাকেও তুমি একই কথাই বলবে। আর যে কথাটা বলবে সেটা কি, যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, নাকি বিউটি ইজ ট্রুথ মানে কি সুন্দরই কি সত্য, আর সত্য সুন্দর। তার মানে কি সত্য যা কিছু না, যা কিছু সত্য না তা কি সুন্দর হবে বলো? অতএব যা কিছু সুন্দর তা সত্য হতে হবে, আর সত্য না হলে তাকে সুন্দর বলা যাবে না। তার মানে এই যে আর্নের গায়ে যে ইমেজগুলো আছে, এগুলো কি সত্য বলো? এগুলো কি সত্য, বাস্তব? না, এগুলো কি বাস্তব? আমরা বাস্তব না ছবি বাস্তব? স্যার বাস্তব থেকে অনুপ্রাণিত। স্যার ওটা তো কাল্পনিক।
স্যার আমরা আমরা বাস্তব। বাস্তব। হ্যাঁ আমরা বাস্তব। অতএব তারা দেখতে সুন্দর, কিন্তু তারা কি আমাদের থেকে সুন্দর? বলো। না না স্যার। না না স্যার। অতএব আমাদের মধ্যে দুঃখ কষ্ট যাই থাকুক না কেন, আমরা সুন্দর, কারণ আমরা সত্য। আমাদের ভিতরে ওয়ার্মথ আছে, আমরা কোল্ড না। আমাদের ভিতর জীবন আছে, আমাদের ভিতর ফিলিং আছে। কিন্তু ওদের ভিতরে তো কোনো ফিলিং নাই, বরং প্রত্যেকে এসে যখন তোমাকে নিয়ে ভাববে, ঠিক আছে তো, মানে আর্ন হয়তো কথা বলতে পারবে না, কবি ভাবতেছে আমার মতোই হয়তো প্রথমে সবাই এসে আর্নকে খুব সুন্দর বলবে, কিন্তু কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারবে যে আর্ন সুন্দর হলেও এ তো সাইলেন্ট ফর্ম, এ তো কোল্ড। তখন তারা বুঝে যাবে যে আমরাই আসলে সুন্দর। ঠিক আছে তো? তাহলে প্রথমে কি আমরা আমাদেরকে গালি দিতে দিতে আমরা জঘন্য, আমরা কষ্ট ভোগ করি এই বলে মন খারাপ করতে 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 যখন তুমি আর্নের কাছে এসে পৌঁছাবা, আর্ন তোমাকে বলবে যে তোমরাই সুন্দর, কারণ তোমাদের ভিতরে সত্য আছে, আমাদের ভিতরে নাই। তাহলে আর্নটা হয়ে যাবে কি একজন প্রচারক। আর্ন হয়ে যাবে কি যে জেনারেশনে আসবে তার কাছে এই আর্নটা এই কথাটাই প্রচার করবে যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, দ্যাট ইজ অল। তাই তো? ইয়ে নো অন আর্থ, এটাই তোমাদেরকে পৃথিবীতে জানতে হবে, অ্যান্ড অল ইয়ে নিড টু নো। আর যা জানার তাহলে এটাই, তাই তো? যে তোমাদের যা জানতে হবে সেই কথাটা এটাই যে জীবন সুন্দর। ঠিক আছে তো? জীবন সত্য, কারণ জীবনে বাস্তবতা আছে। কষ্টটাও বাস্তব, দুঃখটাও বাস্তব, আনন্দটাও বাস্তব। কোনোটা স্থায়ী, কোনোটা অস্থায়ী। আমরা প্রেম করছি, সেটা যেমন বাস্তব, প্রেমের ছ্যাঁকা খাচ্ছি এটাও তেমনি বাস্তব। তাহলে আমরা আনন্দ পাচ্ছি, উচ্ছ্বাস পাচ্ছি, সেটাও যেমন বাস্তব, ছ্যাঁকা খেয়ে কষ্ট পাচ্ছি এটাও তেমনি বাস্তব। তাহলে কষ্টটাও সুন্দর, ওই আনন্দটাও সুন্দর, কারণ আমাদের জীবনে কি আছে? প্রাণ আছে, আমাদের ভিতরে ওয়ার্মথ আছে, কোল্ডনেস নেই, আমরা সাইলেন্ট না। ঠিক আছে তো? অতএব তোমার কাছে এসে যখন তোমাকে দেখবে, তুমি তখন সবাইকে এই কথাটাই প্রচার করবা যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। কথা বুঝতে পেরেছ? তার মানে কবি এতক্ষণ, তাহলে কি কবি এতক্ষণ ধরে কি ওর ভিতরে এসকেপ করতে চাইলেন, তিনি ওর ভিতরে হারিয়ে গেছিলেন, কিন্তু তিনি কি ওখানে থাকতে পারলেন বেশিক্ষণ? বলো। ওখানে থাকতে পারেননি, সেই হ্যাঁ, ভেতরেই যেখানে তো আছেন। এই কল্পনার জগতে থেকে লাভ নাই, কারণ কল্পনা বাস্তব না। বাস্তবতেই যে আমি আগুনের পাশে বসে আছি, আমার শরীরে তাপ লাগতেছে, এটাই বাস্তব। ঠিক আছে? সূর্য তাপ দিচ্ছে, আমি প্রাণী তৃষ্ণার্ত হচ্ছে, আমি অসুস্থ, আমার ক্যান্সার হয়েছে, আমি মারা যাব, এটাই বাস্তব। আর যেহেতু বাস্তব, তাহলে এটাই সুন্দর, এটাকে অসুন্দর বলা যাবে না। ঠিক আছে তো? এরকম একটা সান্ত্বনা বাণী তিনি নিজে একটা নিয়ে নিলেন যে আমরা দুঃখ পাই, কষ্ট পাই, আনন্দ পাই, সবই কি আমাদের সুন্দর, এখানে অসুন্দরের কিচ্ছু নাই। বুঝতে পেরেছ? তো দেখো শেষ স্টেঞ্জেতে এই কথাটা বলছে, দেখো, কিডস অ্যাডমায়ার্স দ্য আর্নস বিউটিফুল শেপ অ্যান্ড ডিটেল কার্ভিংস অফ পিপল অ্যান্ড নেচার, ইটস সাইলেন্ট ইটার্নাল প্রেসেন্স মেক্স আস থিঙ্ক অ্যাবাউট লাইফ অ্যান্ড টাইম। তাই বলছে ইভেন হোয়েন উই আর গন দ্য আর্ন উইল রিমেইন উইটনেসিং আদার হিউম্যান সরোজ। তারা তো সেই হিউম্যান সরো উইটনেস করতেই থাকবে। তবে ইট টিচেস আ লাস্টিং লেসন, তবে এটা একটা দীর্ঘস্থায়ী লেসন সে আমাদেরকে দিবে, সেটা হলো কি যে বিউটি অ্যান্ড ট্রুথ আর ওয়ান অ্যান্ড দ্যাট ইজ এনাফ ফর হিউম্যানস টু নো। অতএব বিউটি এবং ট্রুথ মানুষকে জানতে হবে, এটাই, এর থেকে আর কিছু জানার দরকার নেই, এর থেকে আর অন্য কিছু ভাবার দরকারও নেই। কারণ কি বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, এটাই হচ্ছে আ সিম্পল ইয়েট প্রোফাউন্ড ট্রুথ অ্যান্ড অল দ্যাট হিউম্যানস অন আর্থ নিড টু নো। হিউম্যানদেরকে জানতে হবে, এটা না জানার কারণেই হিউম্যানেরা এত কষ্ট পায়, এত দুঃখ পায়। ঠিক আছে? এইভাবে তিনি বলতে চাইলেন আর কি। হ্যাঁ এটা হচ্ছে একটা উক্তি। হ্যাঁ বলো। এটা অনেক ফেমাস, বলতেছি যে কিডসের। দেখো এই জায়গায় বলছে দ্য রিলেশনশিপ বিটুইন বিউটি অ্যান্ড ট্রুথ, এটার মানে কি যে দিস অ্যাপোরিস্টিক স্টেটমেন্ট সাজেস্ট দ্যাট বিউটি অ্যান্ড ট্রুথ আর ইন্টারচেঞ্জেবল অর অ্যাট লিস্ট ডিপলি কানেক্টেড। ফর কিডস বিউটি ইজ নট মিয়ারলি অ্যান অ্যাস্থেটিক এক্সপিরিয়েন্স, শুধু যে চোখে সুন্দর লাগবে সেটাই বিউটি হবে তা না। ইট হোল্ডস উইদিন ইট আ ট্রুথ অ্যাবাউট লাইফ দ্যাট ইজ বিয়ন্ড ইন্টেলেকচুয়াল রিজনিং। দ্য আর্নস বিউটি রিভিলস ইটার্নাল ট্রুথ অ্যাবাউট হিউম্যান এক্সপিরিয়েন্স, লাভ, ডিজায়ার, সেলিব্রেশন অ্যান্ড স্যাক্রিফাইস দ্যাট রিমেন দেখো relevant across generation. This idea is not without ambiguity. Cities have long debated, yes to sorry critics, whether Keats is asserting this as an absolute truth, whether the statement should be read with irony as a commentary on art's limitation. হ্যাঁ এটা যে আর্টসের লিমিটেশন আছে, অতএব হয়তোবা তিনি আর্টসের লিমিটেশন বলতে গিয়েই এই বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি এই কথা তিনি বলতে চেয়েছেন। কারণ আর্ট যত সুন্দরই হোক তাকে আমরা বিউটিফুল বলতে পারছি না,
কারণটা কি বলো তো? সেটা সত্য নয়। হ্যাঁ, সত্য নয়, তাই তো? সেটা সত্য নয়। আমার ছবি আর আমি, তাই তো? আমার ছবি আর আমি, কোনটা সত্য বলো? আপনি স্যার আমি অতএব আমার ছবিকে যতই তুমি মডিফাই করো, তাই তো, বিউটি ক্যামেরা দিয়ে দিয়ে ছবি তোলো, আরও কি এডিট করো, আমি সুন্দর, ওই আমার ওই ইমেজ সুন্দর না। ঠিক আছে? জি স্যার। তাই সেটা বলছে যে নেভারথলেস দ্য থিম রিফ্লেক্টস দ্য রোমান্টিক বিলিফ ইন দ্য ট্রান্সেন্ডেন্টাল ভ্যালু অফ বিউটি। হ্যাঁ, যে ট্রান্সেন্ডেন্টাল ভ্যালু, যে বিউটি এইরকম আর্টের মধ্যে সীমাবদ্ধ না। তাই বলছে দ্য পাওয়ার অ্যান্ড লিমিটেশন অফ আর্ট। আর্ট হচ্ছে কি লিমিটেড। থিমেটিক আইডিয়াটা পড়লে তোমরা তখন বুঝতে পারবা যেখানে তিনি আসলে কী প্রচার করার জন্য এই কবিতাটা লিখছেন। যে আমরা অনেক সময় জীবন নিয়ে ব্রিটিশ না হয়ে পড়ি, তাই না? ব্রিটিশটা আমাদের কাজ করে, আমাদের ভালো লাগে না। আমরা অসুস্থ হলে, আমরা হলে আমরা মানে মানে একদম জীবনটাকে মনে হয় যেন, মানে কি বলবো, একদম অসহনীয় মনে হয়। তখন তিনি বলতে চাইলেন যে সহনীয় অসহনীয় সব কিছুই আমাদের জীবনের মধ্যে যেহেতু পড়ে, পুরো জীবনটাই তো সুন্দর। অতএব এটা তাই বলছে, ওয়াইল দ্য আর্ন প্রিজার্ভ বিউটি ইটারনালি ইট ডাজ নট, দেখো, ডাজ সো অ্যাট দ্য কস্ট অফ লাইফ অ্যান্ড মানে মোশন। তাহলে প্রিজার্ভ বিউটি, কিন্তু এর ভিতরে তো লাইফ নেই, মোশন নেই। দ্য লাভার্স অন দ্য আর্ন উইল নেভার কিস, দ্য মিউজিশিয়ান উইল নেভার ফিনিশ দেয়ার সং, অ্যান্ড দ্য প্রসেশন উইল নেভার রিচ ইটস ডেস্টিনেশন। দ্য ফিগার্স আর ফ্রোজেন ইন টাইম, ডিপ্রাইভড অফ দ্য ফুলফিলমেন্ট দ্যাট কামস উইথ চেঞ্জ অ্যান্ড কমপ্লিশন। চেঞ্জ না হলে কীভাবে কমপ্লিশন হবে? তারা যদি রাস্তা পাড়ি দিতে না পারে, তারা না শহরে ফিরতে পারছে, না তারা অল্টারে ফিরতে পারছে, তাহলে কি তাদের কি বাস্তবায়ন হলো? তারা কি সাকসেসফুল হলো বলো? তাহলে হলো না। তাহলে কি হচ্ছে? আমাদের বয়স হবে, আমরা বড়িয়ে যাব, সব রিলেশনশিপ আমাদের আসবে, এটাই তো। তারপরে দ্য দিস টেনশন রিভিলস বোথ দ্য পাওয়ার অ্যান্ড লিমিটেশন অফ আর্ট। অন ওয়ান হ্যান্ড আর্ট ক্যান ক্যাপচার বিউটি ইন আ ওয়ে দ্যাট নেচার ক্যান নট, পারমানেন্ট অ্যান্ড আনচেঞ্জিং। এটা হচ্ছে আর্টের পাওয়ার। কিন্তু অন দ্য আদার হ্যান্ড ইট ক্যান অনলি অফার আ স্ট্যাটিক ইমিটেশন অফ লাইফ। এটা শুধুমাত্র একটা নির্দিষ্ট ইমিটেটিভ আর্টকে তুলে ধরতে পারে, উইদাউট দ্য ডাইনামিক রিয়েলিটি অফ লাইফ এক্সপিরিয়েন্স। কিন্তু সে ডাইনামিক রিয়েলিটিকে তুলে ধরতে পারে না। কিডস অ্যাকনোলেজ দিস প্যারাডক্স। আর্ট ইমর্টালাইজেস মোমেন্টস বাট অলসো রিমুভস দেম ফ্রম দ্য ফ্লো অফ রিয়েল লাইফ। তাহলে আর্ট আমাদের মোমেন্টগুলোকে ইমর্টালাইজ করলেও এই মোমেন্টগুলো তো আসলে মুভেবল না, ফ্লো নেই এর ভিতরে কোনো। আর যেহেতু ফ্লো নেই, এটা দেখতে যতই সুন্দর হোক আর যত হ্যাপি মোমেন্টই হোক, ওটা দিয়ে আমাদের জীবনে কোনো কাজে লাগবে না। লাগবে বলো? বলো। যেমন কিছু কিছু জায়গা আছে না দেখতে খুব সুন্দর, কিছু কিছু জায়গা আছে দেখতে খুব সুন্দর, যেমন পাহাড়ি অঞ্চলগুলো, কিন্তু বসবাসের যোগ্য এগুলো বলো? না। হয়তোবা কিছুদিন গিয়ে একটু আনন্দ করা যাবে, একটু মুহূর্ত কাটানো যাবে, কিন্তু আজীবন নিশ্চয়ই সেখানে কাটানো যাবে না। তাহলে মুহূর্ত হয়তো আমাদের দান করতে পারে, কিন্তু জীবনটা বাস্তব। আমাকে পুনরায় জীবনে ফিরে আসতে হচ্ছে, দুঃখ কষ্ট আনন্দের মধ্য দিয়ে জীবন পরিচালনা করতে হচ্ছে। এই তো বাস্তবতা, এটাই বাস্তব। ঠিক আছে তো? তাই তিনি বলছেন দ্য টেনশন বিটুইন রিয়েলিটি অ্যান্ড আইডিয়াল, দ্য রোমান্টিক সেলিব্রেশন অফ দ্য ইমাজিনেশন। ইমাজিনেশনটা হচ্ছে রোমান্টিক, এটা বাস্তব নয়। হ্যাঁ, তো এইগুলো একটু পড়ে নিবা তোমরা এই শিটগুলো, তাহলে আরও বেশি ক্লিয়ারলি বুঝতে পারবা। তা কি বোঝা গেল কবিতাটা? জি স্যার। জি স্যার। তার থিমটা মেনলি কোথায় আছে? থিমটা মেনলি পঞ্চম স্টেঞ্জাতে আছে নাকি? হ্যাঁ, এখানে আমাদের। আর থিমেটিক আইডিয়ার প্রথমটা হচ্ছে কি, যেমন হচ্ছে আমরা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড পড়েছিলাম না শেলির, যেমন ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এর ভিতরে লুকিয়ে আছে তার পুরো কবিতার আইডিয়াল। তার প্রত্যেকটা কবিতা এরকম কিছু, এই রোমান্টিক কবিদের মধ্যে এরকম কিছু আইডিয়াল আছে যারা সেগুলো নিয়েই কথা বলে। তা পুরো ব্যাপারটা লুকিয়ে আছে এটুকুর ভিতরেই, যে আসলে আমাদের জীবনটা সত্যর মধ্যেই বিউটিফুল। ওকে, বলো যদি কারো কোনো সমস্যা থাকে একটু বলতে পারো, যদি সমস্যা না থাকে তো ভেরি গুড। না স্যার। আচ্ছা, তাহলে এটা তোমরা পড়তে থাকো, আর নতুনটা শুরু করছি না, আগামী দিন আমরা পরেরটা পড়বো। ঠিক আছে স্যার? হ্যাঁ বলো। ওই যে প্রিপারেশন ব্যাচটা, ওইটা কি এখন থেকে শুরু করবেন না আমাদের কোর্সটা কমপ্লিট হওয়ার পর? ও দাঁড়াও, তোমাদের নিয়ে আলোচনা করা হয়নি তাই না? না স্যার। আচ্ছা, এখানে একটা বিষয় একটু আমাকে আগে থেকে তোমাদের তো এটা বলার ছিল, বলো করে বলা হয়নি। সেটা হলো তোমাদের পরীক্ষার ব্যাপারের সাথে মনে হচ্ছে আগে যেমন পরীক্ষাটা তোমার ডিসেম্বরে হতো, এবার যদি পরীক্ষাটা একটু আগে আসে, হ্যাঁ,
অক্টোবর নভেম্বর হয় তাহলে তোমরা একটু সময় হয়তো বা কম পাচ্ছ এদিকে, বুঝতে পেরেছো? কারণ জি স্যার। কমপক্ষে যদি আমরা প্রিপারেশন ইয়েও করি তা 2 মাস আমাদের দরকার কিন্তু, হ্যাঁ 2 মাস না হলে আমরা কিন্তু ক্লিয়ার করতে পারছি না। তো এই জন্য আমি প্রথমে মনে করছিলাম যেটা আমি সেপ্টেম্বর থেকে শুরু করব, কিন্তু দেখলাম যে সেপ্টেম্বরে গেলে ওদিকে সেপ্টেম্বর অক্টোবর 2 মাস, যদি আমার নভেম্বরে যদি পরীক্ষা দিয়ে দেয়, ঠিক আছে তো, যদি আগে পিছিয়ে হয় সেটা পরের ব্যাপার, হ্যাঁ 15 দিন আগে পিছিয়ে হলে, কিন্তু যদি নভেম্বর ডিসেম্বর হয় তাহলে দেখাচ্ছে যে আমরা সময়টা হয়তো বা কম পেতে পারি, বুঝতে পারো? যেটা আমি এবার ফার্স্ট ইয়ারের জন্য এই কাজটা করার পরে আমি তা ওরা মোটামুটি প্রায় 15-20 দিন পেয়েছে যে প্রিপারেশনটা শেষ করার পরেও নিজের মতো করে পড়ার একটা সুযোগ পেয়েছে। সেটা যাতে তোমরা পাও তার জন্য আমি একটু 15 দিন আগে শুরু করার চিন্তা ভাবনা করেছি, বুঝতে পারছি? আমি এটা সেপ্টেম্বরে করতে চেয়েছিলাম, কিন্তু যেটা মনে হলো যে পরীক্ষা হয়তো কমপক্ষে 15 দিন আগে আসতে পারে আমার ধারণার চেয়ে, ঠিক আছে? তো এই জন্য আমি এটা জি শুরু করতে স্যার। যাচ্ছি। এখন তোমরা যদি যুক্ত হতে পারো তো ভালো হয়। এখন যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে আমি বলছি, সেটা হলো যে যেহেতু বাইরের স্টুডেন্টদের জন্য আমি যেটা করছি তোমরা তার থেকে 50% কম দিবা, ঠিক আছে? হ্যাঁ, যেমন হচ্ছে তোমরা এখানে যুক্ত হওয়ার জন্য 820 টাকা দিয়ে যুক্ত হতে পারো, ঠিক আছে? এভাবে তোমরা এই জি পড়াটার পাশাপাশি ওটাকে তোমরা একটু নিতে পারো যদি সম্ভব হয়, কারণ হয়তোবা 2টা ক্লাসের মধ্যে আমাদের কিটস হয়তোবা শেষ হয়ে যাবে, শুধু সেলিটা একটু বাকি থাকবে, বুঝতে পারছো? তাছাড়া তোমরা ওটা পড়তে পারবে। হ্যাঁ, এখন তোমাদের যদি মনে হয়, এখন এটা নিয়ে তোমাদের আলোচনা করার দরকার ছিল, আমি আসলে ওটা ভুলে গেছি ক্লাসের মধ্যে। এখন এর ভিতরে যদি তোমরা পারো তো যুক্ত হতে পারো, ঠিক আছে? স্যার আমাদের এই কোর্সটা কমপ্লিট হওয়ার পরেই ওটা শুরু করবেন? না না না, কমপ্লিট হওয়ার মধ্যে হচ্ছে না, একটা কবিতা একটু বেঁধে যাবে আমাদের। আমরা প্রথমত 9 মাস পড়াই, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার আমাদের 9 মাস সময় লাগে। দেখো এটাতেও এরকম 9 মাসই লেগে যাচ্ছে। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস, হয়তো থার্ড ক্লাস হবে, আমাদের ওই শেলিতে পড়তে গিয়ে অ্যাডভাইস পড়তে গিয়ে আর হয়তো 2-4টা ক্লাস বেশি লাগবে, দিয়ে 9 মাসের মধ্যে আমাদের কোর্সটা শেষ হয়, ঠিক আছে? কিন্তু আমার আরও আগে একটু শেষ করতে পারলে ভালো হতো, বুঝতে পেরেছো? আরও আগে শেষ করতে তাহলে পারলে- আমাদের হ্যাঁ একসাথে 4-5টা করে নেন স্যার হ্যাঁ, ক্লাস। তোমরা একটু ওর সাথে যুক্ত হতে পারলে ভালো হয়, ঠিক আছে? আর আমি তোমাদের 2-1টা ক্লাস একটু বেশি করে নিয়ে নিব, মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, যেমন আগামী স্যার যুক্ত হলে কিভাবে যুক্ত হতে হবে? তোমরা ফি দিয়ে জানাবা, 820 টাকা করে ফি দিয়ে তোমরা জানাবা, ঠিক আছে? ওকে আর স্যার। এখানে যে মান্থলি পেমেন্টটা সেটার সাথে কি এটা কানেক্ট নাকি আলাদাভাবে দিতে হবে? কোনটা? আলাদা। মানে যে এখন তো মান্থলি আবার শুরু হয়েছে, মানে নবম মাসে হ্যাঁ, এটা যেটা তো হয়েছে 9 শুরু মাস হয়েছে। তোমাদের চলবে, এটা তো পড়া চলবেই, এটা চলবে, ওটা আলাদা অংশ হবে, ঠিক আছে? ওটা তো আলাদা অংশ। স্যার হ্যাঁ বলো। স্যার প্রিপারেশন ব্যাচের জন্য মানে 2 মাস আর কি প্রিপারেশন ব্যাচের জন্য আর কি নিবেন সময়? হ্যাঁ 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 হ্যাঁ, 2 মাস। স্যার ওটার জন্য কি একবারই টাকা নিচ্ছেন, মানে হ্যাঁ ইয়েটা ওটা, নিচ্ছেন? হ্যাঁ ওটা একবারে নেওয়া হচ্ছে, এবং এটা একদম পরীক্ষার মোটামুটি যেমন গতবারও চলছিল পরীক্ষার আগ পর্যন্ত সাপোর্ট যেগুলো সেগুলো চলবে, আর কোনো টাকা দেওয়া লাগবে না, ওটাই। ও আচ্ছা ঠিক আছে স্যার। মানে মান্থলি আর দেওয়া লাগবে না, ওই একবারে দিলেই একদম পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের সাপোর্টটা চলবে, ঠিক আছে? ও স্যার আপনি কি ওই ব্যাচটা এইভাবে কি শুরু করে ফেলছেন নাকি? শুরু করি নাই, 15 তারিখ থেকে শুরু করার কথা আছে আর কি। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 15 তারিখ থেকে। আমি এটা বলবো করে তোমাদের বলা হয়নি, এটা হচ্ছে ব্যাপার। আর আগামীকাল সন্ধ্যায় তোমাদের ক্লাস নিব আমি, ঠিক আছে? আগামীকাল সন্ধ্যা 7টায় তোমাদের ক্লাস নিব। হ্যাঁ আচ্ছা। স্যার ওই প্রিপারেশন ব্যাচ শুরু করার পরে কি আমাদের নরমালি যে প্রাইভেট ব্যাচ মানে স্যার এই যে চলতেছে এটা কি বন্ধ করে দিবেন? হ্যাঁ হ্যাঁ, এটা 9 মাস হলেই বন্ধ হয়ে যাবে, এই মাসটাই শেষ আমাদের, এটা এই মাসেই শেষ। স্যার স্যার 2 মাসের জন্য কি স্যার 800 করে নাকি 1 মাসের জন্য স্যার বুঝি না এটা? ওটা এককালীন, একবারে দিলেই হয়ে যাবে। তুমি এখন 2-3 মাস বলে কথা না, তোমার পরীক্ষার আগ পর্যন্ত ওই টাকা দিয়ে হয়ে যাবে, আর লাগবে না। কত টাকা স্যার? 800? 820 টাকা, মানে ওই ইয়ার সহ খরচটা হয়তো দিয়ে দিবেন। এই ঠিক আছে তো। স্যার প্রিপারেশন ব্যাচের ক্লাস কি 15 তারিখ থেকে শুরু হবে হ্যাঁ, নাকি 15 আমাদের এটা না 15 তারিখ থেকে শুরু হবে, ওইটা দেরি করা যাবে না, দেরি করতে গেলে আমি ওদিকে ধরা খেয়ে যাব, ঠিক আছে? তোমরাও একটু পিছনে পড়ে যাবা, ওই জন্য যাতে মানে ওইটা স্যার একটা রুটিন করে দিবেন প্রতিদিন না? না, ওটা রুটিন করা হয়েছে, ওটা তো ওই যে প্ল্যান আছে, স্টাডি প্ল্যান আছে, একটা স্টাডি প্ল্যান অনুসারে পড়ানো হবে। জি স্যার। হ্যাঁ ওটারও একটা স্টাডি প্ল্যান আছে, ওই অনুসারে তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? স্যার তাহলে স্যার কালকে পরশুর দিকে স্যার অ্যাডমিট নিস। আচ্ছা সমস্যা নেই, তোমরা মেসেজ দিও, যুক্ত করে দিও, ফি দিও, সমস্যা না, সেটা নিয়ে তোমাদের নিয়ে তো সমস্যা না, যারা বাইরে যুক্ত হবে তাদের নিয়ে ব্যাপারটা, তোমরা তো আছোই। হ্যাঁ আচ্ছা, তো ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ। আমি ছেলেটাকে কোশ্চেন লাগবে, এখনো দেন নেই।
সরি বলো। স্যার সোশ্যালজি কোশ্চেনগুলো সোশ্যোলজিরও আমি দিচ্ছি, ওটা রেডি করতেছি, হয়তো আমি কালকে রেডি হয়েছে এরকম আছে, কয়েকটা বাদ ছিল আসলে। হ্যাঁ আমি অলরেডি মনে হয় দেওয়া শুরু করছি, আমি একটু ব্যস্ত থাকার জন্য দিতে পারি। হ্যাঁ আমি কালকের মধ্যে দিয়ে দিব, ওগুলো কালকের মধ্যে পেয়ে যাবা। স্যার আরেকটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার আমাদের তো হিস্ট্রি শেষ হয়ে গেছে, স্যার যদি কোশ্চেনগুলো সবগুলো একটা দিয়ে দিতেন একবারে উঠে আনতাম স্যার। না সেটা যেহেতু আমাকে রেডি করতে হয়, তো মানে দেখো তোমাদের অনেক কিছু, আমার তো একটা শুধু তোমাদের ব্যাচ না, 4th ইয়ার 3rd ইয়ার প্রত্যেকটা আমাকে রেডি করতে হয়, ঠিক আছে, আপডেট করতে হয়, এই জন্য আমি সবসময় ব্যস্ত থাকি। আজকে 4th ইয়ারে একটা রেডি করলাম, কারণ 4th ইয়ারটা তো রেডি করা থাকে না, কারণ এর আগে তো রেডি করা ছিল না, ওরাই হচ্ছে প্রথম ব্যাচ যাদেরটা আমার বেশি সময় দেওয়া লাগে। তারপর রেডি হয়ে গেলে তোমাদেরটা আমি দ্রুত দিতে পারি আপডেট করে, ঠিক আছে। এর ভিতরে 3rd ইয়ারে রেডি করতে হচ্ছে, তোমাদের হচ্ছে আবার যারা 1st ইয়ারের এই যে এক্সাম নিয়ে নিচ্ছে ওদের খাতাগুলো চেক করতে হচ্ছে, বুঝতে পেরেছো? এই যে সামনে পরীক্ষা, ওদের তো এক্সাম নিচ্ছে, মানে ওই জন্য দেখাচ্ছে সবগুলো যে একবারে একসাথে হয়ে যেতে পারছে তা না, কারণ 4টা ইয়ারের বিষয় আমাকে মোটামুটি সবসময় গোছাগুছির মধ্যে থাকতে হচ্ছে, এই জন্য। হ্যাঁ স্যার অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এর পার্ট সি এর উপরে কি আমাদের আর কোনো ক্লাস হবে না? অ্যাডভান্স রিডিং রাইটিং এর পার্ট সি আমাদের ওগুলো কি প্রশ্নগুলো দেওয়া হয়েছে না, যেগুলো পড়ে নিতে হবে তোমাদেরকে? জি স্যার, জি জি স্যার দেওয়া হয়েছিল না, মানে অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এর ক্ষেত্রে রাইটিং পার্ট 3 হ্যাঁ মানে ওগুলো দিয়েছেন, কিন্তু রিডিং পার্ট 3 যেটা ওইটা ক্লাস হয়নি একটা। পোয়েট্রি তাই না, পোয়েট্রির পার্টগুলো। জি স্যার ওইটা জি স্যার। স্যার ওটার উপরে শুধু মানে শীট না স্যার, একটু ক্লাসও নিয়ে। হ্যাঁ ওটা আমি ক্লাস নিব, হ্যাঁ ওটা তোমার দুটো ক্লাস নিতে হবে, কারণ ওখানে তো সে 1st ইয়ারের মতোই তো, ওই পয়েমগুলো একই জিনিস, ওরা দুটো ক্লাস নিলে তোমরা জাস্ট আইডিয়া নিতে পারবা, ওখানে আলাদা করে তো পড়ার কিছু নাই, কারণ ওটা 1st ইয়ারের মতোই, ঠিক আছে। জি বুঝছি। আচ্ছা জি স্যার, কিছু বলতে আরে বিষয়টা একটু গ্রুপে বলিয়েন স্যার। আচ্ছা আচ্ছা, না আমি মানে মেসেজ দিয়ে অনেকেই আছে তো ক্লাসে করেন। হ্যাঁ আমি মেসেজে বলে দিব, নি সমস্যা নেই। আচ্ছা তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো, ওকে গুড নাইট। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার, আল্লাহ হাফেজ।